আমি যেটা বললাম যে আমাদের যে ক্লাসগুলো হবে পেইড ক্লাস প্রত্যেকটা ডিজিটাল বোর্ডেই হবে আমাদের, এবং স্যাররা নিজেদের জায়গায় মানে ঘরে বসেই ক্লাস করাবেন, অর্থাৎ আমাদের ইনস্টিটিউশন যেটি ফর্ম হয়েছে সেখানে এসে ক্লাস করাবেন, এবং তাদের এই ক্লাস আমাদের নির্দিষ্ট একটা অ্যাপে রেকর্ড হয়ে যাবে, অটো রেকর্ড হয়ে যাবে, এবং তোমরা ক্লাসের শেষে বা যদি কোনো ক্লাস মিস করো পরপর দেখতে পাবে। এমনকি তোমাদের মধ্যে যদি এরকম কিছু স্টুডেন্ট থেকে থাকো যারা বেল ঘুরিয়ে আসতে পারবে, তারা অফলাইন ক্লাসও করতে পারবে। আমরা এরকম একটা ব্যবস্থা রাখবো, অথবা যদি অফলাইনে নাও আসো আমরা চেষ্টা করব শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের আগের দুই একটা পরীক্ষা তোমাদের অফলাইনে ওএমআর শিট বেসড আমাদের ইনস্টিটিউশনে ডেকে নেওয়ার। এখন এই ফেসিলিটিটা তারাই পাবে যারা যারা কিনা কাছাকাছি থাকো, যারা অনেক দূরে থাকো, বীরভূম পুরুলিয়াতে থাকো, তারা তো আসা সম্ভব নয়, বা একটা পরীক্ষা দেওয়ার জন্য এত দূর আসা মানে তোমার অনেকটা সময় নষ্ট হবে, সেটা আমি চাইও না। তো সেই জায়গা থেকে আমরা দু রকম ভাবেই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব বলতে পারো, অথবা এটুকু বলতে পারো যে তোমাদেরকে পাশ করানোর জন্য যতটা সম্ভব অ্যাজ এ টিচার হিসাবে আমাদের তরফ থেকে কোনো ত্রুটি তোমরা কখনো ধরতে পারবে না বা কখনো পাবে না। তো আমাদের ক্লাসটা দুজন যে স্যার ক্লাস করাবেন তারা ডিজিটাল বোর্ডেই করাবেন এবং অটো রেকর্ড হয়ে যাবে, আগেই বললাম। এবং আমার ক্লাসটা আমি তোমাদেরকে আজকে যে মেথডে করাচ্ছি সেই মেথডেই করাবো, কারণ আমি অরিজিনালি আমাদের যেখানে ইনস্টিটিউশন সেখানে নেই, আমি আমার কর্মস্থলে ফিরে এসেছি। এবং আমার ক্লাসটাও তোমাদেরকে রেকর্ডিং দেওয়া হবে, মানে রেকর্ডিংই পাবে, এবং ওই সেম অ্যাপের মধ্যে আমার ক্লাসও তোমরা পেয়ে যাবে। এইটুখানি অবধি কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে বলো। যেটুকু বললাম কোনো প্রশ্ন থাকলে বা বলতে পারো, একদম নির্দ্বিধায় বলো। শুনতে পাচ্ছ তো? একটু রেসপন্স করো। একটু রেসপন্স করতে হবে, না তো বুঝতে পারবো না। বলো। দেখো, সাধারণত এই পরীক্ষাটা একই দিনেই হয়, তো সেই জায়গা থেকে দিতে পারবে না। আর যদি আলাদা দিনে এবছর করে সেটা তো আমি এখন বলতে পারবো না, তাহলে তুমি দিতে পারবে। সাধারণত এটা হয় না, একই দিনেই হয়, ফলে পরীক্ষা দেওয়া যায় না, একটাই পরীক্ষা দিতে পারে একটা ক্যান্ডিডেট। হ্যাঁ, 2016-তে একমাত্র আলাদাভাবে করেছিল। এখন যদি এরা আলাদা ভাবে আলাদা ডেট দিয়ে করে, তাহলে সেক্ষেত্রে দুটো পরীক্ষায় তুমি এলিজিবল হয়ে যাবে, দুটো পরীক্ষায় দিতে পারবে। মানে বিষয়টা হচ্ছে যে ওদের উপর নির্ভর করছে ওরা একই দিনে নেবে না আলাদা আলাদা ডেটে নেবে। আর কারো কোন প্রশ্ন? কোনো কোশ্চেন নেই? পড়াশোনা কিভাবে শুরু করেছো একটু যদি বলো। মানে হ্যাঁ হ্যাঁ, সেপ্টেম্বরে পরীক্ষা মোটামুটি ভাবে একেবারে কনফার্মই ধরো, কারণ কোর্টও তো কোনো রকমের মানে গ্রিন সিগন্যালই দিয়েছে। পরীক্ষা হবেই, যদি সেপ্টেম্বরে ধরো কোনো কারণে নাও হয় তাহলে হয়তো আরো 1 মাস 2 মাস মানে ডিলে হবে, কিন্তু পরীক্ষা তো হবে, কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরে হবে, কারণ সুপ্রিম কোর্টে কিন্তু রায় আছে। তো সেই জায়গা থেকে ওরাই এই যে যে রায়টা রয়েছে সেটাকে তো ভায়োলেট করতে পারবে না। তো সেই জায়গা থেকে পরীক্ষা সেপ্টেম্বরেই হবে। আর ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তুমিও যে পরিস্থিতিতে আছো, মানে কম সময় প্রিপারেশন নিচ্ছ, তোমার যে ক্যান্ডিডেটটা পরীক্ষা দিচ্ছে সেও কিন্তু সেই কম সময়ের মধ্যে পরীক্ষাটা দেবে। তবে আমি ভীষণ পরিমাণে খুশি কালকে তোমাদের রেজাল্টটা দেখে। দেখবে অনেকেই কিন্তু 10-এ 10 পেয়েছে। আমার কালকে যে গ্রামারের প্রশ্নটা করেছিলাম, যদিও আমার ইচ্ছা ছিল 25 নম্বরে পরীক্ষা নেওয়ার, কিন্তু যাই হোক আমি কম সময়ের মধ্যে প্রশ্নগুলো আর সেট করে উঠতে পারিনি অনলাইনে, তাই সেসব 10 নম্বরে নিয়েছি। আমাকে একটু কথা বলো তো, যে আমার প্রশ্নগুলো কি খুব সহজ হয়ে গেছিল না ঠিক আছে? কিসের? স- সংস্কৃত আমরা পড়াই না, সংস্কৃতে ক্লাস হবে না, সংস্কৃত আমরা পড়াই না। আমার প্রশ্নটা হচ্ছে, বেঙ্গলি ক্লাস অলরেডি চলছে, এই মুহূর্তে চলছে, তুমি এই গ্রুপে কেন? এটা তো ইংলিশ গ্রুপ, বেঙ্গলি আলাদা গ্রুপ আছে, সেখানে ক্লাস অলরেডি চলছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে লেফট করো, হোয়াটসঅ্যাপ করো। আমার প্রশ্ন হচ্ছে যে কালকে যে ইংরেজি পরীক্ষাটা হয়েছিল, সেই ইংলিশের প্রশ্নপত্র গ্রামারের ক্ষেত্রে কি সহজ করেছিলাম না মডারেট করেছিলাম না ঠিক আছে? একটু রেসপন্স করো দেখি একটু। আর একটু কথা বলো, ইন্টারেক্টিভ ক্লাসে কথা না বললে ভালো লাগে না, যে পড়ায় সে বোর ফিল করে।
হ্যাঁ হ্যাঁ বলো। হুম। হুম, ঠিক আছে, আলোচনা করে দেবো। আর ইজি তো ছিল, মানে মোটামুটি ভাবে আমি কঠিন একদম করিনি, হার্ড করিনি, কারণ প্রথম পরীক্ষায় যদি খুব বেশি হার্ড করা হয় তাহলে সেক্ষেত্রে একটা মানে ফ্লোটা কম থাকে। তবে তোমাদের গ্রামার যে আহামরি বিশাল কঠিন আসে এটা কখনোই না। 16 সালের প্রশ্ন খুলে দেখবে, সেখানেও যে গ্রামার এসেছিল সেটা খুব একটা কঠিন প্রশ্ন ছিল না। যারা 9-10-এর জন্য পরীক্ষা দিচ্ছ, বেশিরভাগটাই 9-10-এর জন্য পরীক্ষা দিচ্ছ আমি সেটা জানি, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রামার বেশি পরিমাণে আসবে। অর্থাৎ মিনিমাম ধরো ছয় ছয় থেকে 8টা বা 10টাও গ্রামার আসতে পারে। আর যারা 11-12 পরীক্ষা দিচ্ছ তাদের গ্রামারের সংখ্যা কম আসে, মানে এটা বিগত বছরের যে প্রশ্নপত্র সেটা ট্রেন্ড অনুসারেই কিন্তু তোমাদেরকে আমি বলছি। তারা 11-12 পরীক্ষা দিচ্ছ তাদের 3-4 নাম্বারের মোটামুটি ভাবে গ্রামার আসে বা আসার সম্ভাবনা। কারণ 11-12-এর সিলেবাস যেহেতু বিশাল ভাস্ট, তো প্রত্যেকটা টপিক থেকেও যদি একটা করে প্রশ্ন ওরা করে, সেক্ষেত্রেও মানে 60 নম্বরের প্রশ্ন করা খুব ইজি ওদের ওদের কাছে। আর 9-10-এর সিলেবাসটা যেহেতু অতটা বড় নয়, তো সেই জায়গা থেকে 9-10 কিন্তু গ্রামারের উপরে বেশ পরিমাণে জোর দেওয়া হয়। আরেকটা কারণও আছে, আরেকটা কারণ আছে, সেটা পড়াশোনাগত কারণ। দেখি কে বলতে পারে, তোমরা তো এখানে সবাই পড়াও, সবাই অনেকেই টিচার। বলো তো আরেকটা কি কারণ বশত 9-10-এ গ্রামার একটু বেশি দেওয়ার সম্ভাবনা থাকবে বা দেবে? কে বলবে বলো। আমি বললাম যে 11-12-এর পরীক্ষার সঙ্গে যদি 9-10-এর পরীক্ষার কম্পেয়ার করি, এসএলএসটি পরীক্ষার, তাহলে 9-10-এ গ্রামারের সংখ্যা বেশি দেয়, 7 থেকে 8টা গ্রামার দেয়, বিগত বছরও দিয়েছিল। 11-12-এ কম দেয়। তো আমার প্রশ্নটা ছিল, যদি আমরা পশ্চিমবঙ্গের সিলেবাসটাকে দেখি 9-10 এবং 11-12-এ, তাহলে এই সিলেবাসটাকে একটু ভালো করে দেখলেই আমি বুঝতে পারবো যে 9-10-এ এসএলএসটি তে কেন গ্রামারের পরিমাণ বেশি দেওয়া হয় আর 11-12-এ কেন কম দেওয়া হয়। এবার তোমরা এখানে অনেকেই টিচার, অনেকেই প্রাইভেট টিউশন করো, তো আমাকে সেই উত্তরটা দাও। আচ্ছা ঠিক, যাই হোক এটা সঠিক উত্তর নয়, তারপর? হুম। ঠিক আছে, ভালো মানে চেষ্টা করেছো, বাট এটাও সঠিক উত্তর নয়। আর তোমরা তো টিউশনই করো অ্যাজ এ টিচার হিসেবে, এটা জানা কিন্তু উচিত তোমাদের। ওটা হয়নি, আমি বলে দেবো উত্তর, অবশ্যই বলে দেবো। বলো আর কে বলবে। হুম 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 হুম। সেই জন্য, সেই জন্য বেশি দেওয়া হয়, তাই তো? আচ্ছা যাই হোক, এটাও সঠিক উত্তর নয়। আর কেউ? এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন, যারা টিউশন করো তাদের জানা খুবই জরুরি এবং জানা উচিত বলে আমার মনে হয়। আমি সেইখান থেকে প্রশ্ন করেছি, মানে সব সময় টিচার যা বলে সেটাকে একেবারে ফলো করার থেকে নিজস্ব বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা উচিত, কারণ তোমরাও এখানে টিচার। বলো। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো। বলো, আমি সব শুনতে পাচ্ছি, তুমি বলো। হুম 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 হুম। ভেরি গুড, ভেরি গুড। সুপার, একদম ভেরি গুড, ফাইন উত্তর দিয়েছো। হুম হুম হুম। বাহ, ভেরি গুড। একদম ঠিক, কারেক্ট উত্তর বলেছে। তাহলে কি বললাম, তোমরা যা যা উত্তর দিয়েছো এবার ভালো করে বুঝে নাও। তোমাদের 5 থেকে 10 অব্দি যে বইটা, সেটার নাম কি ছিল? লার্নিং ইংলিশ। অর্থাৎ ক্লাস 10 অব্দি আমাদের গভর্নমেন্টের বা সরকারের বা আমাদের যে নিয়ম প্রচলিত রয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে ইংলিশটাকে শেখানো, লার্নিং ইংলিশ তাদেরকে শেখানো, তার জন্যই বইটার নাম ওটা। এবং এই শেখানোর ক্ষেত্রে কি দরকার? গ্রামার ছাড়া তো ইংলিশ শেখানো পসিবল না, স্ট্রাকচারই তো বুঝতে পারবে না। তার মানে 10 অব্দি আমার যে সিলেবাস রয়েছে পশ্চিমবঙ্গের, এখন রয়েছে বা অতীতেও ছিল, তোমরা যখন পড়াশোনা করেছো তখনও ছিল, এই পড়াশোনাটার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের তাদের ল্যাঙ্গুয়েজের উপরে পারদর্শিতা অর্জন করানো। আর ল্যাঙ্গুয়েজের উপরে পারদর্শিতা তখনই অর্জিত হবে
যখন সে ল্যাঙ্গুয়েজ বা ভাষার স্ট্রাকচারটা জানবে, সেটা জানার জন্য তাকে গ্রামারটা জানতে হবে, তার জন্য গ্রামার উপরে জোর দেওয়া হচ্ছে। আর 11-12 হচ্ছে গিয়ে লিটারেচার বেস, এখান থেকে লিটারেচারটা শুরু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে লিটারেচারের ক্ষেত্রে গ্রামার অতটা প্রাধান্য পায় না। যারা ইংলিশ অনার্স, এখানে তো সবাই ইংলিশ অনার্স পড়ে এসছো, তাহলে সেক্ষেত্রে দেখবি আমাদের কি ছিল, অনার্সে কি আর গ্রামার ছিল? সেই অর্থে নেই। তার কারণ হচ্ছে লিটারেচারে গ্রামারের আর প্রয়োজন হবে না। ও যে উত্তরটা দিয়েছে ভীষণ সুন্দর, এবং যারা জানো না তারা জেনে নাও যে কেন 9-10-এ গ্রামারের সংখ্যাটা বেশি দেওয়া হয়, এবং তোমাদের যে এসএলএসটি পরীক্ষা হবে সেখানেও মিলিয়ে দেখতে পারবে যে 9-10-এর যে পরীক্ষা সেখানে কিন্তু গ্রামার বেশি দেওয়া হবে, এবং এটাই নিয়ম। এবং তার বেসিক যে কারণটা সেটা তোমাদেরকে আমি একদম প্রমাণ করে দিলাম যে এটাই কারণ, এবং এখানে কোনো দ্বিমত নেই। এই বোঝা গেল কথাটা আমার? শুনতে পেয়েছো? একটু রেসপন্স করতে হবে। ওকে, শিখতে পারলে কিছু নতুন কিছু বোঝা গেল শুধুমাত্র নোট মুখস্থ করার থেকে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এই বুদ্ধিমত্তাগুলো একটু মানে রাখতে হবে। এইবার আমরা আজকে দেখতেই পাচ্ছ স্ক্রিনে শেয়ার করেছিলাম যে স্ট্রেঞ্জ মিটিং, এটা তোমাদেরকে পড়াবো। কিন্তু আমি আজকে অন্য একটা ক্লাস করছিলাম, তারপরে এত রাত্রে জয়েন করলাম। সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমাদেরকে আজকে আমাদের ভর্তি বিষয়টা সম্পর্কে একটু বলতে হবে। তো আজকে এই আমাদের যে পোয়েমটা আছে এটা তোমাদেরকে আজকে আমি পড়াতে পারবো না। আমি তোমাদের দরকার পড়লে আর একদিন একটা এক্সট্রা ডেট দিয়ে দেবো, কারণ এটা সম্ভব না এত রাত্রে এটা পড়ানো, এবং তোমরাও বুঝতে পারবে না, আমিও স্যাটিসফাইড হব না এজ এ টিচার হিসেবে। তো আমি তোমাদের একটা গ্রামারের ছোট্ট পাঠ করাবো। গ্রামারটা কেন আমি চুজ করেছি আর স্ট্রেঞ্জ মিটিংটাও কেন চুজ করেছিলাম, এটার কারণ এটা হচ্ছে কমন টপিক, 9-10-11-12 এর কমন হিসাবে এই টপিকগুলো কমন আছে, দুটো সিলেবাসই কমন আছে, তার জন্য আমাকে চুজ করতে হয়েছে। কারণ আগের যে দুটো ক্লাস হয়েছিল সেখানে অনেক স্টুডেন্ট ক্লাস করেছিল ঠিকই, কিন্তু অনেকেই বেশিরভাগটাই 9-10 এর পরীক্ষা দেবে, ফলে 11-12 এর যে টপিক পড়ানো হয়েছিল ফলে 9-10 এর ছাত্রছাত্রীদের মানে কোনো কাজেই লাগলো না। তো সেই জন্য আমি একটা কমন টপিকে যেতে যেতে চেয়েছিলাম। তো তোমাদেরকে আজকে আমি গ্রামারের একটা সহজ টপিকের একটু বেসিক কনসেপ্ট দেব, যদিও গ্রামার ওইরকম ভাবে শেখানোর মানে কিছু তোমাদের ক্ষেত্রে নেই, কারণ তোমরা অলরেডি জানো। আর দ্বিতীয়ত গ্রামার শেখানোর ফলে একজন টিচার তার যে পারদর্শিতা সেটাও যে খুব বেশি প্রমাণ করতে পারবে অনলাইনে সেটাও না। ফলে আজকে আমার ক্লাস যারা আমাকে নতুন দেখছো তারা যদি মানে তারা এটা বুঝে নিও যে আজকে কেবলমাত্র আমি তোমাদেরকে একটা বেসিক লেভেলের ক্লাস, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, কিন্তু বিশাল কিছু গ্রামারের ক্ষেত্রে তোমাদেরকে শেখানো মানে অ্যাটলিস্ট তোমরা জানো, এবং সেটা এই অনলাইন লেভেলে বিশাল কিছু গ্রামারের প্রয়োজন তোমাদের হবেও না শেখানোর ক্ষেত্রে। অলরেডি আমি তোমাদের গ্রুপে একটা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি। সেটা কিসের প্র্যাকটিস সেট দিয়েছি? এটা প্রিপোজিশনের প্র্যাকটিস সেট তোমাদের কাছে আমি শেয়ার করেছি। এখন কেন শেয়ার করেছি? কারণ প্রিপোজিশন আসবেই। যারা 9-10 এ পরীক্ষা দেবে তারা হয়তো 1 বা 2 নম্বর পাবে, বা 2 নম্বর পাবে মোটামুটি। আর যারা 11-12 এর পরীক্ষা দিচ্ছ তারা 1 নম্বর পেলেও পেতে পারো। তো আমি বলেই দিচ্ছি, তাহলে আমরা সেই 1 নম্বর বা 2 নম্বরের জন্য এই টপিকে যাচ্ছি। আবার কখনো কখনো এই টপিকটা এমন একটি টপিক, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, নরমাল প্রিপোজিশন আছে, যাই হোক, সেই জায়গা থেকে কখনো কখনো 3 নম্বরও চলে আসে, অর্থাৎ এরর কারেকশনের মধ্যে একটা প্রিপোজিশন ঢুকিয়ে দেয়, 3 নম্বরও চলে আসে। তাহলে সেই জন্য আমি ধরে নিচ্ছি যে 1 বা 2 নম্বরের জন্য আমরা একটু বেসিক প্রিপোজিশনটা তোমাদের সাথে আলোচনা করব। তো বেসিক প্রিপোজিশনটা আলোচনা করার আগে আমরা তো অনেকগুলো ফ্রি ক্লাস তোমাদেরকে করিয়েছি, এবং এরপরে আমরা পেইড ক্লাস ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। আমি একটু আমাদের ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু বলছি বলছি মানে তোমাদেরকে চাপিয়ে দিচ্ছি না, তোমাদের সাথে আলোচনা করছি। কারণ আমি বারবার বলেছি আমাদের কিন্তু উদ্দেশ্য তোমাদেরকে সফল করা, দায়িত্ব নিলে সেটুকুই করব। আমরা কোনো কোচিং ব্যবসায়ী এখানে নই, কারণ আমাদের অতটা সময় এখানে নেই, কোনো টিচারেরই নেই যারা যারা আমাদের এখানে পড়ায়। আমি যেটা বলছি খুব মন দিয়ে শুনবে, তারপরে যার যেখানে প্রশ্ন সে আমাকে সেটা করবে, ঠিক আছে? প্রথমত আমাদের এই ব্যাচটা 3 জন টিচার অথবা 4 জন টিচার মিলে পরিচালিত হবে। এই 3 জন টিচারের মধ্যে প্রথমে যে টিচার রয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এন দে, তোমরা দেখতে পেয়েছো, এবং পুরো নাম যদি আমি বলি তাহলে নীলকণ্ঠ দে ওনার পুরো নাম। এই স্যার ক্লাস করাবেন, এবং এই স্যার ক্লাস করবেন, এবং তার সঙ্গে আরেকজন টিচারকেও তোমরা দেখতে পেয়েছো। এন দে যে টিচার আছে সেই শিক্ষক হচ্ছে গিয়ে 5 বার এসএসসি তে কোয়ালিফাইড, উনি 5 বার মোট চাকরি পেয়েছিলেন এসএসসি তে।
এবং আগেও বলেছি উনি আমার নিজেরই টিচার ছিলেন একটা সময়। উনি ক্লাস করাবেন একটা, আরেকজন ক্লাস দেখতে পেয়েছো এস শর্মা বলে একজনের নাম দেখতে পেয়েছো, উনিও চাকরি করেন এবং উনিও একাধিকবার এসএসসি কোয়ালিফাইড, কিন্তু উনি চাকরি করেন মাদ্রাসা সার্ভিস কমিশনে, মাদ্রাসায় চাকরি করেন, একই বিষয় উনি ওটা পেয়েছেন, তাই জন্য ওখানে করছেন। এবং আরেকটা ক্লাস করাবো আমি। তবে আমার দায়িত্ব তোমাদের এই ব্যাচে একটু কম। কেন কম? কারণ আমি আমি খুলেই বলছি তোমাদের সাথে, আমি ওপেনলি শেয়ার করছি, কারণ আমি পিএইচডি করছি এবং আমার সামনেই সাবমিশন আছে, ফলে সেটা নিয়ে আমি ভীষণ পরিমাণে ব্যস্ত। তো সেই জায়গা থেকে আমিও তোমাদের একটা করে ক্লাস করাবো, কিন্তু আমি বেশিরভাগ টপিকগুলোই পড়াবে ওনরা, ওই দুটো টিচার, কিন্তু আমি তোমাদের ওভারঅল সম্পূর্ণ দায়িত্ব আমার। এর সঙ্গে আরেকজন ম্যাডাম আছে আমাদের সঙ্গে, তিনিও অতিথি শিক্ষিকা হিসেবে তোমাদেরকে ক্লাস নেবেন। অর্থাৎ এই পুরো ব্যবস্থাপনাটাই আমাদের নিজস্ব ইন্টারনাল বিষয়, তা সত্ত্বেও তোমাদের সাথে খুলে বললাম, এবং যে ম্যাডাম পড়াবে সেই ম্যাডামও কিন্তু একজন স্কুলের শিক্ষিকা। তো এরা সবাই মিলে আমরা তোমাদেরকে 3 মাসের মধ্যে গোটা সিলেবাস শেষ করে অ্যাটলিস্ট আমাদের তরফ থেকে 100% চেষ্টা করে তোমাদেরকে রেডি করে দেব। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। কোন প্রশ্ন আছে এইটুখানের মধ্যে? আগে আমি একটু একটু বলিনি, তারপরে না হয় অন্য প্রসঙ্গে শুনবো। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে যাদের ইংলিশের ছাত্রছাত্রী? বেশ, বুঝতে পেরেছো। দ্বিতীয়ত আমি একটা প্রপোজাল দিচ্ছি, এক্ষুনি আমার বক্তব্য এক্ষুনি শেষ হয়ে যাবে, আমি বেশি কিছু বকবো না। দ্বিতীয়ত প্রপোজাল হচ্ছে, তোমাদের তো তোমরা ভালো করেই বুঝে গেছো যে এই গোটা সিস্টেমটার মধ্যে বেশিরভাগ ইনস্টিটিউশনই কি করছে, তারা প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছে, আমরা নোট বিক্রি করছি, আমরাই বেস্ট, চলে আসো, সেমিনার আয়োজন করছি অফলাইনে, আমাদের নোট 499 টাকা দিয়ে পাওয়া যায়, এই সমস্ত বকে চলেছে। এটা তোমরা জানো, আমি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যারা পড়াচ্ছেন, তুমি যদি খোঁজ নাও দেখবে তারা নিজেরাই ক্যান্ডিডেট, বা তারা কিন্তু এসএসসি তে কোনোদিন বসার সুযোগ পায়নি। এবার প্রবলেমটা হচ্ছে তারা, তাদের যে পড়ানোর ধরন, তোমাদের মধ্যে এমন কিছু ছাত্রছাত্রী আছে যাদের পড়ানোর ধরন ওদের থেকেও ভালো, কিন্তু ওরা ওভারঅল একটা নোট ভিত্তিক তোমাকে পড়িয়ে দেবে। এবার আমার বক্তব্যটা হচ্ছে যে একটা 100 পাতার 200 পাতার আমি ধরলাম নোট, নোট কোথাকার নোট? নোট কেউ আবিষ্কার করেনি, নোট বাজারে যত বই রয়েছে সেই বইগুলোকে একটি দুটি লোককে দিয়ে ডিটিপি করিয়ে এক জায়গায় আনা হয়েছে, এটাই নোট। এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল আছে, প্রচুর ভুল আছে, বাজার চলতি বইতে প্রচুর ভুল, আমার থেকে তোমরা বেশি জানো। এবং সেটা তোমাকে দেওয়া হচ্ছে এবং তোমার মনে হচ্ছে এটা দিয়ে আমি পাশ করব। এটা কি পসিবল? এত সহজ তো পরীক্ষা এখনো হয়ে যায়নি যে 200 পাতার নোট পড়েই একেবারে তুমি এসএলএসটি ক্র্যাক করে ফেলবে। তাহলে যারা ওখানে বসে এইটা পড়াচ্ছে তারা নিজেরাও তো অনেকে চাকরি পায়নি, অনেকে পড়ায় শুধুমাত্র, তাহলে তো তারাই আগে এই অপরচুনিটিটা নিত, তোমাকে এতবার ডাকতো না, আসো আসো ভর্তি হও। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একটু যদি কথা বলো। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে আরেকটা প্রপোজাল তোমাদেরকে দিচ্ছি। এই মুহূর্তে তো সব থেকে বেশি পড়াশোনা করতে হবে তোমাদের, টিচার হেল্প করবে, প্রত্যেকটা টপিক তোমরা টিচারদের থেকেও অনেক সময় বেটার জানো, কিন্তু টিচার তোমাকে স্মৃতি রোমন্থন করিয়ে দেওয়া ছাড়া তার কোনো ক্ষমতা তোমার ক্ষেত্রে নেই, আর কিছু করতে পারবে না। আর কিছু সিস্টেমেটিক্যালি নোটপত্র প্র্যাকটিস তোমাকে করিয়ে যেতে পারবে ধারাবাহিকভাবে, যাতে তুমি উপকৃত হও। তাহলে এই ক্ষেত্রে সব থেকে বেশি পড়তে হবে তোমাকে। এইবার আমি যদি সপ্তাহে 3 দিন তোমাকে ব্যস্ত করে রাখি, অর্থাৎ 3 দিনই আমরা তোমাকে পড়াচ্ছি, 3টে আলাদা আলাদা ডেটে পড়াচ্ছি, তারপরে আবার 2টো করে পরীক্ষা নেব প্রমিস করেছি, অর্থাৎ 3টে করে ক্লাস হবে, আর 2টো করে এসএলএসটির অনুকরণে পরীক্ষা হবে, এবং সেটা আমাদের ক্লাস শুরু হওয়ার 15 দিনের পর থেকেই আমরা পরীক্ষা শুরু করে দেব। সিলেবাস শেষ হবে না, বাট পরীক্ষা আমরা কন্টিনিউ চালাবো। এটা লজিক আছে। সেটা হচ্ছে আমরা ধরেই নিচ্ছি যে তোমরা 60% জানো, এবার পরীক্ষা দেবে, কম নাম্বার পাবে, কি আছে, শিখতে তো পারছো, নতুন নতুন প্রশ্নের সম্মুখীন তো হতে হতে পারছো। তাহলে আমরা এরকম করব না যে আমরা 2 মাস পড়িয়ে নিলাম, সিলেবাস শেষ করব, তারপরে গিয়ে পরীক্ষা নেব, তাহলে আলটিমেটলি তুমি কোনো উপকৃত হবে না। তাহলে আমরা পড়াবো, তার সঙ্গে ধারাবাহিকভাবে পরীক্ষাও নিয়ে যাব, গোটা সিলেবাসের মধ্যেই পরীক্ষা নেব। আরেকটা পরীক্ষাও নেব, সেটা হচ্ছে টপিক ওয়াইজ, অর্থাৎ যে টিচার যেদিন ক্লাস নেবেন সে সেই দিনই ক্লাসের শেষে তো জানো অনেকগুলো প্রশ্ন নিয়ে ক্লাস তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেন, তাহলে সেটাও চলবে। আবার গোটা সিলেবাসের মধ্য থেকেও আমরা
পরীক্ষা নেব। এই পদ্ধতিটা কি ঠিক আছে? কারণ মনে হচ্ছে এটা খারাপ বা ভালো, একটু যদি রেসপন্স করো। বাকিরা একটু কথা তো বলতে হবে। বাকিরা কি করছো? ক্লাস জয়েন করে কি অন্য কাজ করছো? কথা বললে তো কোনো অসুবিধা নেই, একটু রেসপন্স করো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এবং আমার এবার প্রপোজালটা তোমাদেরকে দিই। আমরা যদি সপ্তাহে 3 দিন তোমাদেরকে এনগেজ না করে আমরা যদি রোববার দিনটা একটা বেছে নিই এবং রোববার দিন যদি দুটো ক্লাস তোমাদেরকে পর পর করাই, এটার দুটো উপকারিতা আছে। একটা হচ্ছে আমাদেরও একটু সুবিধার জন্য করছি, কারণ আমাদের টিচাররা জানো তারা স্কুল এবং অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে, তারা টিউটর কেউ নয়। তাই রোববার দিন আমাদেরকে ক্লাস করাতেই হবে, কারণ রোববার ছাড়া তাদের সময় নেই। এবার আমরা যদি শুধু রোববার দিনটাকেই বেছে নিই এবং সেখানে পরপর তোমাদেরকে দুটো ক্লাস করানো হয়, পরপর বলতে কিরকম, মানে এটা আলোচনা হয়েছে টিচারদের সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এটা সপক্ষে বিপক্ষে যুক্তি দেবে আমাকে। একটা ক্লাস যদি, আমি পুরোটাই বলিনি, তারপর তোমরা আমাকে বলবে, বলে দিচ্ছি। একটা ক্লাস হবে রবিবার সকাল 8টা থেকে 10টা, কারণ 2 ঘন্টার নিচে ক্লাস করালে সিলেবাস শেষ হবে না। একটা ক্লাস হবে রোববার দিন 8টা থেকে 10টা। এরপর আধ ঘন্টা অথবা 1 ঘন্টার একটা গ্যাপ থাকবে, তোমরা খাওয়া দাওয়া করো বা যা ইচ্ছা করো। তারপরে ক্লাসটা ধরো 11টা থেকে 1টা। এরকম যদি একটা টাইমে ক্লাস করি তাহলে একই দিনে দুটো ক্লাস হবে। এবং তুমি একদিনেই, এবং অবশ্যই কিন্তু এখানে আলাদা আলাদা টপিক পড়ানো হচ্ছে, আমি রুটিন করে দিয়ে দেবো কোন টিচার কি পড়াবে। তোমাকে এই একটা দিন ইনভেস্ট করতে হবে এবং বাকি সময় তুমি কি করতে পারছো, নিজের মতো করে পড়াশোনা করতে পারছো ঘরে। তোমাকে আর আমাদের কথা ভাবতে হচ্ছে না। আর একটা ক্লাস আমি করাবো, সেটা রাত্রে করাবো। আমি অন্য একটা ডেট দেবো, সেটা রাতে, এরকম ভাবে 8টা 8:30 থেকেই করাবো। এটা তোমাদের কেবলমাত্র ওভারঅল একটা গাইডেন্সের ক্লাস, কোনো অসুবিধা তোমাদের হবে না। এবং আমি তোমাদের গ্রামার ক্লাসটাও করাবো এবং হয়তোবা শর্ট স্টোরি গুলো আমি তোমাদেরকে পড়াবো। তাহলে সেক্ষেত্রে আমার ক্লাসটা রাতেই হবে। আর শুধুমাত্র রোববার দিন দুটো ক্লাস হবে, মাঝখানে 1 ঘন্টার একটা গ্যাপ দিয়ে। তাহলে কি হলো, তোমাদের কিন্তু পড়ার সময় তোমরা অনেক বেশি পাবে। আর যদি এটা না করে শনিবার দিন একটা ক্লাস করাই, রবিবার দিন একটা ক্লাস করাই, বুধবার দিন একটা ক্লাস করাই, আবার এসএলএসটি পরীক্ষার অনুকরণে পরীক্ষা নেওয়ার জন্য আরো দুটো শিফট তোমাকে দিতে হবে, কারণ পরীক্ষা তুমি দেবে, তাহলে কিন্তু তুমি তোমার পড়ার সময় পাবে না। আমাদের কাছেই তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে। তাহলে কোনটা করাটা বেটার বলে মনে হয়, একটু নিজস্ব মতবাদ এবার বলো। না, সকালে 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 8টা থেকে 10টা। আর 8টা হচ্ছে 11টা থেকে 1টা। রবিবার তো, রবিবার রবিবার বলেছি। রবিবার স্কুল খোলা থাকে। বলো বলো, মতবাদ বলো, না অসুবিধা নেই, বলো। হুম। আচ্ছা, বাহ। রবিবার দিন, তাই তো? ঠিক আছে, আর বাকিরা বলো, শুনে নিচ্ছি। বুঝতে পেরেছি। আমি 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 তো কোন চাপিয়ে দিইনি, আমি তোমাদের সাথে আলোচনা করছি। আর আমি চাইছি না তোমাদের বেশি দিন আমাদের পিছনে নষ্ট হোক। এই জন্য একটা অন্যরকম বুদ্ধি করছি যে একই দিনে দুটো ক্লাস করাতে হবে আমাদের। বাকির একটু বলো। আচ্ছা, আচ্ছা, না 7টার পরে তো দুটো ক্লাস পর পর হবে না। তুমি একটা ক্লাস রেকর্ডিং দেখে নেবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা ক্লাস রেকর্ডিং দেখে নেবে, রেকর্ডিং সব ক্লাসেরই থাকবে, সে যখনই হোক ক্লাস। ঠিক আছে, তোমরা একটা বললে। বাকিদের তো কোনো অসুবিধা নেই না, এই কজন বাদ দিয়ে বাকিরা সবাই পারছো? একটু জাস্ট মাইকটা অন করে বলো যে হ্যাঁ স্যার পারবো। হুম, আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এটা তো ব্যক্তিগত একটা অসুবিধা। সেকেন্ড, তোমাদের আরেকটু বিষয় ধরতে হবে।
এরকম ভাবে টাইম দিয়ে কারো না কারো অসুবিধা এখানে হবেই, এভাবে তো ব্যাচ হয় না তোমরা জানো। এবার আরেকটা কথা, হ্যাঁ সে তো দেখে নেবে। আরেকটা বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমি কিন্তু এখানে ধরেই নিয়েছি যে এই 3 মাস মানে 2.5 মাস তোমরা কিন্তু দিনরাত পড়াশুনো করবে। আমি কিন্তু এটা ধরেই তোমাদেরকে এই প্রপোজালটা দিয়েছি। এখন যদি তোমাদের কারো মনে হয় যে হ্যাঁ জানি চাকরি তো চট করে ছাড়া যায় না, যে আমি চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে পড়াশোনাই করছি, এটাও আমি তোমাদের বলবো না। কিন্তু এটাও ঠিক, যদি তুমি তোমার সমস্ত কাজ বজায় রাখতে চেষ্টা করো, যে আমি স্কুলও করব, আমি আমার অন্য অন্য ডিউটিও পালন করব, আমি আমার টিউশনি গুলোও করব, আমি সবকিছু করব, তারপর আমি এসএলএসটি পরীক্ষা নিয়ে আমার মধ্যে সুপার পাওয়ার আছে, আমি একেবারে চাকরি পেয়ে যাব, তাহলে আমার মনে হয় কোথাও এট দ্যাট মোমেন্ট তুমি হয়তো একটু ভুল করছো। তোমাকে স্যাক্রিফাইস এখানে করতে হবে। কেন করতে হবে? আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিই, মানে আমি আমার লাইফের 1 মিনিটের একটা গল্প তোমাদেরকে বলতে চাই। বলতে পারি? মানে শুনতে ইন্টারেস্টেড? তাহলে বলবো, বল বল। দেখো এই জন্য স্যাক্রিফাইস এই মুহূর্তে করতে হবে, যাদের স্কুল আছে ম্যানেজ করতে হবে, যে ঠিক আছে আমি এই 3 মাসের জন্য পারবো না, একটু না বলতে শিখতে হবে। জানি ম্যানেজমেন্ট তোমার পিছনে রাখতে পারে, তোমাকে হয়তো তুমি ভাবতে পারো তোমার চাকরিটা যাবে, এরকম হতে পারে, কিন্তু একটু বোল্ড তোমাকে এই মুহূর্তে হতেই হবে। টিউশনি দু একটা এদিক ওদিক করতে হবে, সময় চেঞ্জ করে নিতে হবে, এবং নিজের জন্য প্রচুর সময় বের করতে হবে পড়াশোনার জন্য। এটা তোমাকে করতেই হবে। এবার এক একজনের লাইফ এখানে এক এক রকম, এই ম্যানেজমেন্টের দায়িত্ব ভাই তোমাদের উপরেই বর্তাবে। এবং এটা যদি তুমি না করতে পেরেছো, তাহলে তুমি মনে করবে তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ। কেন পিছিয়ে যাচ্ছ? একটা বিষয় ভেবে নাও, তোমার ক্ষেত্রে যেমন এই চাকরিটা পাওয়া জীবন মরণের খেলা, বেশ কিছু ছেলে মেয়ে বা বেশিরভাগটাই তাদের বয়স কিন্তু শেষ সীমায় চলে গেছে, তারা কিন্তু সবকিছু ছেড়ে দিনরাত পড়াশোনা করছে, এটুকু আমি জানি, শুরু করে দিয়েছে। তোমার কম্পিটিশন কিন্তু তার সঙ্গে। এবার তুমি সমস্ত কিছু বজায় রেখে প্রিপারেশন নিয়ে হেলতে দুলতে পরীক্ষা দিতে যাবে, আর সে সারা দিন পরিশ্রম করে সমস্ত কিছু থেকে নিজেকে একেবারে ডিটাচ রেখেছে, সোশ্যাল মিডিয়া থেকে, মোবাইল থেকে, বন্ধু বান্ধব থেকে, সবকিছু রেখে সে পুরোপুরি কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেট করেছে পড়ার উপরে, এবং সে পড়াশুনো করে তারপরে পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে কার চাকরি পাওয়া উচিত? এথিক্সের দিক থেকে কার সফলতা কামনা করতে পারি আমি অ্যাজ এ টিচার হিসাবে? যার ডেডিকেশন এখানে রয়েছে। এখানে কিচ্ছু করার নেই, একমাত্র ওটাই বোঝে মানুষ। তার কাজে তুমি যে যার সাথে প্রতিযোগিতা করছো, তারা কিন্তু খুবই লেবার দিচ্ছে, কাজে তোমাকেও বেশ কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, এটুকু আমার প্রথম বক্তব্য। আর গল্পের ক্ষেত্রে যেটুকু আমি বলতে চাইছি, দেখো আমিও তো পরিশ্রমটা করেছিলাম, আমিও প্রচুর টিউশনি ওরিয়েন্টেড, আজও টিউশনি করি। একটা সময় 600-700 স্টুডেন্টকে পড়াতাম আমি অফলাইনে, এখন তো অনলাইনে বাধ্যতামূলক ভাবে তোরা পড়াচ্ছে। তো তখন কি হয়, আমিও আমার লাইফের অন্ততপক্ষে 3 থেকে 4 বছর একটা সময় নষ্ট করেছি গ্রাজুয়েশন করতে করতে, এই সময়টায়। তো পড়াশোনা ছোটবেলা থেকে ভালোই ছিলাম, মানে স্কুলে স্ট্যান্ড করতাম প্রত্যেক বছর। প্রবলেমটা হচ্ছে তা সত্ত্বেও চাকরির পরীক্ষায় বসে সেরকম ভাবে মানে সিরিয়াসলি পরীক্ষা দিতাম না 2-3 বছর। কারণ টিউশনিতে এত পরিমাণে করতে শুরু করেছিলাম, বা ওখানে একটা উপার্জন শুরু হয়েছিল, যে আমার মনে হচ্ছিল যে ওহ এটাই তো বেটার লাইফ। তো তখন আমি একদিন পড়াচ্ছি, আমার একটা কোচিং, দুটো কোচিং সেন্টার ছিল, তার মধ্যে একটা ছিল একদম ওপেন রোডের উপরে, প্রচুর লোকজন যাতায়াত করতো। তো আমার এক পুরনো মাস্টার মশাই, তো মাস্টার মশাই বলা ভুল, আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমি ভীষণ পরিমাণে আর্থিকভাবে দুর্বল ছিলাম। মানে আমি আমার লাইফের পড়াশুনো, নিজের পড়াশুনো নিজেই উপার্জন করে আমাকে করতে হয়েছে। এমনিতে খুব বড় ফ্যামিলি মানে ছেলে, কিন্তু কোনো একটা কারণে একদম মনে করো কিছুই নেই, এরকম একটা জায়গায় আমরা চলে এসেছিলাম, এবং একটা টালির বাড়িতে ভাড়া থাকতাম, বেড়া, এবং সেখানে চাঁদের আলো পড়তো, আর মানে লাইট ছিল না ঘরে, সেটার পরেও একদিন গল্প করব। তো এরকম সিচুয়েশনে আমাকে টিউশনিটা করতেই হতো, টিউশনি ছাড়া আমি মানে আমার জীবনে পড়াশোনাই হতো না, আমি হয়তো কোনো দোকানে কাজ করতাম, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো তখন ওই টিউশনিটা যেহেতু খুব ছোটবেলা থেকে করি, তো একদিন পড়াচ্ছি আমি, তো আমার এক মাস্টারমশাই রাস্তা দিয়ে যাচ্ছে, তারা আমাকে বিনে পয়সায় পড়িয়েছে। পড়াশোনা একটু ভালো ছিলাম এবং ওবিডিয়েন্ট ছিলাম, বা ভালো হয়তো তারা বাঁচতো, প্রচুর ভালোবাসতো। তো কোনোদিন পয়সাও নেয়নি, সে পড়িয়েছে। তো সে একদিন আমাকে
রাস্তায় যেতে যেতে হট করে আমার কোচিনে ঢুকে পড়েছে। তা ঢুকে পড়ে আমাকে একটা কথাই বললো যে, মানিক, তোমাকে কি এই কারণে, মানে শুধু টিউশনই তুমি করবে এই কারণে তোমাকে পড়াশোনা করালাম? তুমি তো চাকরি বাকরির পরীক্ষার জন্য সেভাবে প্রিপারেশনই নাও না। শুধু এত কথা বলি, শুধু বলেছে যে তুমি কি শুধুমাত্র এই কারণেই তোমাকে এত পড়াশোনা করালাম, এই কথাটাই বলেছে। তখন আমি বুঝলাম, রিয়েলাইজ করলাম যে উনি আসলে চাইছেন যে আমি একটা বেটার জায়গায় পৌঁছাই। আমি কেবল একটা প্রাইভেট টিউটর হিসেবে থেকে যাব, নাম হয়েছিল তখন অনেকেই চেনে, এটা উনি ঠিক চাইছিলেন না। তো তারপর থেকে কিন্তু পরের বারই নেক্সট ইয়ারই আমি কিন্তু টিউশনি পুরো মানে প্রায় ছেড়ে দিলাম, শুধু সপ্তাহে 2 দিন পড়াতাম। নিজের মানে নিজেকেও তো চলতে হবে, ডেডিকেশনলি ফুল পড়াশোনা শুরু করলাম। এবং তারপর থেকে আমি পরপর 5 থেকে 6টা গভর্নমেন্ট সার্ভিসে পরপর ক্র্যাক করলাম। এবং এখানে একটা বৈশিষ্ট্য আছে, যারা একবার চাকরিতে ক্র্যাক করে একটা লেভেলের পর, তারা পরপর অন্য পরীক্ষায় বসলেই পাশ করে যায়, এটা তো নিশ্চয়ই তোমরা জানো। তো তখন এই সিচুয়েশনটা তৈরি হয়েছিল তার সেই টিচারের জন্য। মানে আমি তোমাদের এই ছোট্ট গল্পটা এই কারণে বলতে চাইলাম যে তোমাকেও এখন এই সিচুয়েশনে একটু স্যাক্রিফাইসের জায়গায় আসতে হবে, স্যাক্রিফাইস ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, তো যাই হোক, একটু স্যাক্রিফাইস করো এবং পড়াশোনা শুরু করো। এবার আসি আমরা মূল বিষয়। তো যদি এই ক্লাসটা তোমরা বললে যে 8টা থেকে 10টা, 11টা থেকে 1টা একটু একটু কারো কারো অসুবিধা হবে, বাদ বাকি আশা করি অন্যদের অসুবিধা হবে না। আরেকটা যদি আমরা এই একই ডেট দিই, সানডেই দিই, রোববার দিনই দিই, কিন্তু সময়টা যদি এরকম ভাবে রাখি, একটা হচ্ছে 4টে থেকে মানে বিকেল বেলা 4টে থেকে 6টা, আর একটা যদি রাখি ধরো 6:30 থেকে 8:30, এরকম যদি একটা ডেট রাখি, এরকম সময় রাখি, সেটা কি বেশি কমফোর্টেবল হচ্ছে তোমাদের কাছে? যদিও এটা আমি টিচারদের সাথে আলোচনা করিনি এখন অব্দি, তাও সত্ত্বেও তোমাদেরকে বলছি, এটা বেশি ভালো, তাই তো? ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। বেশ, ঠিক আছে, খুব ধন্যবাদ সবাইকে। আমি তাহলে টিচারদের সাথে আলোচনা করি, আমরা রোববার দিনই ক্লাস করাবো, মানে দুটো টিচার রোববার দিনই ক্লাস করাবে। আইদার সকালে একটা ক্লাস হবে ওই 8টা থেকে 10টা, তারপর আর একটা বিকেলে, অথবা দুটোই বিকেলে, এরকম একটা সিস্টেম আমি করে দিচ্ছি তোমাদের জন্য। তো এই হচ্ছে সিচুয়েশন। আর পরপর দুটো ক্লাসের অফার স্যাররা আমাকে দিয়েছিল, যেহেতু সুবিধা হবে তাদেরও, তো সেই জায়গা থেকে আমি আলোচনা করে তোমাদেরকে ফাইনালি জানিয়ে দেবো। আরেকটি বিষয় আসি, এবার ফিসের বিষয় আছে, 3 মাসের যে ফিস সেটার বিষয় আছে। আজকে থেকে আমাদের অ্যাডমিশন শুরু হবে। আজকে ক্লাসের পর আমি তোমাদের আমাদের ফোনপে, গুগল পে নম্বর, স্ক্যানার সমস্ত কিছু দিয়ে দেব। তোমরা সেখানে টাকাটা পেইড করবে এবং টাকাটা পেইড করে পেমেন্টের স্ক্রিনশট আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং তোমার নাম এবং তুমি কিসে মানে কোন পরীক্ষা দিতে চলেছো, 9-10 না 11-12, সেটা লিখবে। এবং অবশ্যই ট্রানজাকশন আইডি সমেত তোমাকে স্ক্রিনশটটা পাঠাতে হবে। আমরা এখান থেকে তোমাকে পেমেন্ট রিসিপ্ট পাঠাবো, তোমাকে আলাদা আলাদা যে গ্রুপ 9-10 এর গ্রুপ অথবা 11-12 এর গ্রুপে জয়েন করাবো। আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপেও তোমাকে জয়েন করিয়ে নেব, এবং কি করে তুমি অ্যাপে ক্লাস করবে সেটাও তোমাকে শিখিয়ে দেবো, 2 মিনিটের বিষয় শিখিয়ে দেবো। আমরা যে পেমেন্টটা ধার্য করেছি, আমি জানি বাজারে প্রচুর মানুষজন তারা 4,000 5,000 অনেক টাকাই নিচ্ছে। আমরা তোমাদের কাছ থেকে 9-10 এর ক্ষেত্রে 3 মাস তোমাকে পড়াবো, 3 বা 4 জন টিচার দিয়ে পড়াবো। তোমাদের কাছ থেকে আমরা নেব হচ্ছে গিয়ে 2,999 টাকা 3 মাসের জন্য, 3 থেকে 4 জন টিচারে। এটা হচ্ছে 9-10-এ যারা পড়বে পরীক্ষা দেবে তাদের জন্য, যারা 9-10 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য, 9 এবং 10 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। এই টাকাটা একেবারে দিতে হবে না, কিন্তু প্রথমবারে যেহেতু আমাদের টিচারদের ফিস পেমেন্ট করতে হয় জানো, আমাদেরকে 1,999 টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। নেক্সট মান্থে গিয়ে 1 মাস পরে গিয়ে তুমি আর 1,000 টাকা পেড করে দেবে। এটা হচ্ছে তোমার পুরো গোটা কোর্সের ফিস। এবার তুমি একটু খাতা কলম নিয়ে হিসাব করে দেখবে যে 4 জন টিচারে বা 3 জন টিচারের ওই 300 টাকা করে পার হেড পড়ছে এসএলএসটির মতো একটা পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু এটুকু একটু মাথায় রাখতে হবে তোমাকে, যে আমি কিন্তু পুরো ফিসটাই স্যারদেরকে পেড করে দেব। কারণ আমাদের যে টিচাররা আছে তারা যেহেতু একটা জায়গায় আছে, তারা নিজেরাই তো 80-90 হাজার টাকা মায়না পায়। তাদের কিন্তু মানে আমাদের এই ম্যানেজমেন্ট বলো, আমাদের বোর্ডে ক্লাস বলো, 2-3টে ছেলের পিছনে আছে যারা খাটবে, নোট টাইপ করবে, সব কিছু মিলিয়ে কাজে তোমরা
যারা অ্যাডমিশন নেবে একটু সিরিয়াসলি নিতে হবে, যাতে অনেকেই সময় হয় যে প্রথমবার বেতন দেওয়ার পর পরের মাস আজকে দেবো কালকে দেবো করে, এ সমস্ত যারা করবে তাদের অ্যাডমিশন নেওয়ার দরকার নেই। কারণ সিরিয়াসলি তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। 9-10 যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে 2,999 টাকা 3 মাসের ফিস, 3জন থেকে 4জন টিচারের ফিস, এর সঙ্গে নোটপত্র ইত্যাদি আমরা কিন্তু পিডিএফ তোমাকে দেব। কারণ এই এত কম সময়ের মধ্যে আমরা বই আকারে সেটাকে ছাপিয়ে তোমাদের বাড়িতে পাঠাতে পারবো না, তাতে তোমাদের সময় নষ্ট হবে, তোমাদের নিজেরাই সেটাকে প্রিন্ট করে নেবে। তবে আমরা নোটের থেকেও প্র্যাকটিস সেটের উপরে জোর দেব। নোট বলতে বই ফলো করবে এবং তার সঙ্গে আমরা পরপর প্রত্যেকটা টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে যাব এবং প্রত্যেক সপ্তাহে 2টো করে এসএলএসটির অনুকরণে এসএলএসটি পরীক্ষা নিয়ে যাব ওএমআর শিট বেস্ট। এবার এইটুখানের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রকার প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা মানে মার্কেটে তো প্রচুর জন পড়াচ্ছে, আশা করব যে ফিসটা হয়তো বেশি বলিনি, 3 থেকে 4 জনের 300 টাকা করে পার হেড পড়ছে, ভালো করে হিসাব করে দেখবে এই ফিসে এসএলএসটি পড়ানো যায় না। কিন্তু দয়া করে যারা অ্যাডমিশন দেবে তারা এটাই মাথায় রাখবে, আমরা যে ফুল কোর্সটা কমপ্লিট করবো এবং পরের মাসে গিয়েও স্যারদের 1000 টাকাটা দিয়ে দেবো। কারণ তোমরা যদি ওটা না দাও ব্যাচটা কিন্তু মাঝপথে বন্ধ করার উপক্রম হবে। কারণ যে টাকাটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি সেখানে টিচার ফিসই রয়েছে 80 থেকে 90%। তো আমাদের কিন্তু ব্যাচটা পরিচালনা করতে হবে এবং এটা একদমই কোনো লাভজনক বিজনেস পলিসির ব্যাচ এটা নয়। এবার এখানে কি কেউ আছো যারা 11-12 পরীক্ষা দেবে? আমরা জানি বেশিরভাগই 9-10, তাই 9-10টার কথাই বললাম। হুম, হ্যাঁ নিশ্চয়ই, সে তো 11-12 পড়তে হবে। যারা 11-12 পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ফিসটা হবে 3,999, অর্থাৎ 1,000 টাকা শুধুমাত্র বেশি হবে অ্যাডমিশন ফিস। যারা, আমি বলে দিচ্ছি পুরোটাই, যারা 11-12 পরীক্ষা দেবে তারা 2,000 টাকা পাঠাবে, যাতে আমরা রেকগনাইজ করতে পারি যে এই স্টুডেন্টটা 11-12 দেবে আর লিখে দেবে। আর যারা 9-10 পরীক্ষা দেবে তারা 1,999 টাকা পাঠাবে, অর্থাৎ 1 টাকা বেশি কম রাখা হয়েছে। কেন? বোঝার জন্য। যারা এসএলএসটি পরীক্ষা 9-11-12 দেবে তারা 2,000 টাকা এখন পাঠাবে, নেক্সট মান্থে গিয়ে তোমাদের কিন্তু বাকি টাকাটা পেড করে দিতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা জানো কোর্সটা আমাকে পরিচালনা করতে হবে। আর যারা 11-12 পরীক্ষা দেবে যারা 9-10 দেবে তা তো 1,999 টাকাই পেড করবে। হুম, দেখো যদি দুটো দেওয়া যায় তাহলে তো সেক্ষেত্রে আমরা তো আর ফিস তোমার কাছ থেকে বেশি নেবো না, যারা দুটো দিতে পারবে সেক্ষেত্রে আমরা ওই 3,999 টাকাই নেবো। মানে তোমাকে 11-12 এর প্রিপারেশন নিচ্ছি মানে 9-10ও পড়তে পারছো, 11-12ও পড়তে পারছো। এইবার তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, মানে ডিটারমিনেশন নিতে হবে। মানে তোমাকে যে কোনো একটা জায়গা বেছে নিতে হবে যে আমি 9-10 দেবো মানে 9-10 কে গুলে খাবো, এই রকম মানসিকতা নিয়ে পড়াশোনা করতে হবে। 11-12 দেবো মানে 11-12 এর গোটা সিলেবাসটাকে আমি গুলে খাবো। কিন্তু যদি তুমি দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকো যে আমি 9-10ও দিতে পারি 11-12ও দিতে পারি দুটোই দিতে পারি, তাহলে দেখো তোমার কিন্তু সঠিক কনসেন্ট্রেশনটা আসছে না। আমি কি ঠিক বললাম যে 11-12 দিতে চাইছো? তোমার যদি দম থাকে, তোমার যদি মনে হয় যে আমি পারবো, আমি পারি, তাহলে তুমি 11-12 এর প্রিপারেশনে জোর কদমে নাও। শুধু এটুকু মাথায় রেখো 11-12 এর প্রতিযোগিতাটা একটু বেশি, সেখানে যারা পরীক্ষা দেবে সেখানকার টিচার মানে বেশিরভাগ ক্ষেত্রেই 9-10 এর অনেক টিচাররাও পরীক্ষাটা দেয়, মানে এক্সপিরিয়েন্স টিচাররাও পরীক্ষাটা দেয়। এইটুকুনি মাথায় রেখে তোমাকে একটু জোর কদমে পড়াশোনা করতে হবে, কিন্তু চাকরি দুটো লেভেলেই পাওয়া সম্ভব, অসম্ভব এখানে কিছুই না। তাহলে যারা 11-12 দেবে প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নাও যে আমি 11-12ই দেবো, এবং যদি 9-10 আমার মানে দিতে পারি তাহলে আমি দুটোই দেবো। আর যারা শুধুমাত্র ভাবছো যে না আমি 11-12 আমি পারবো না এই প্রতিযোগিতার মধ্যে, তার আর 11-12 কথা ভাবার দরকারই নেই। 9-10 সিলেবাস অনেক সহজ, ছোট, সেটাকে গুলে খাও। বলো। আম- না না না, হিস্ট্রি আমরা পড়াবো না, পড়াচ্ছি না, আমরা শুধু এখানে ইংলিশ নিয়ে আলোচনা করছি। অন্য সাবজেক্টের স্টুডেন্ট হলে ফোনও পড়া অসুবিধা নেই, কিন্তু এইটা হিস্ট্রি কিন্তু ক্লাস না, হিস্ট্রির আলাদা গ্রুপ আছে, এসএমএস করে রাখো, আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো। বলো। হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে পেড করে দিও, সেম অ্যামাউন্টই থাকবে, কারণ আমরা একদম মিনিমাম অ্যামাউন্টই এখানে হিসাব করেছি। আমাদের 3টে টিচারের ফিস
পার ক্লাস অনুসারে। এর সঙ্গে একটি ছেলে পুরো বিষয়টা পরিচালনা করবে আমাদের ওই ইনস্টিটিউশনটা, এর সঙ্গে দুজন টাইপিস্ট আছে, তাদের মিলে যে খরচাটা উঠবে, এখানে 50টা স্টুডেন্ট যদি এই ফিসে ভর্তি হয় তবে সেই ব্যাচটা আমাদের পরিচালিত হবে। এটা পুরো পারফেক্টলি হিসাব করা আছে, এখানে কোনো মানে একদম বিজনেসের বিষয় না। যদি কারো সম্ভব হয় পেড করে দিও, তোমার টাকা মার যাবেন, এটুকু নিশ্চিন্ত থাকো। বলো, বলো। হ্যাঁ, আমরা দুটোই কমপ্লিট করাবো। হুম, বলো। হুম, 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 হুম। আর না, আমরা তোমার কাছ থেকে কোনো ফিস আর নেবো না, তুমি দুটোই পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, আমাদের তরফ থেকে আমরা ওই 3,999 টাকায় 11-12 অবধি পুরোটাই কভার করে দেবো। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কিন্তু ফোকাস রেখে পড়াশোনা করতে হবে। বলো, 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 বলো। হ্যাঁ, বলো। হুম, হুম। শেখাবো, কিছু পার্টিকুলার টপিক শেখাবো, শুধু মক টেস্ট নিলে পড়ানো হবে না, কিছু পার্টিকুলার জিনিস শেখাবো। আজকেই ক্লাস করবো আমি, একটুখানি ক্লাস করাবো, করবো, এক্ষুনি শুরু করবো। সায়নী চক্রবর্তী, থাকো, সঙ্গে থাকো। বলো। কোনটা, টপিক গুলো না গ্রামার? গ্রামারের শুধু ইম্পর্টেন্ট ট্রিক্স গুলো তোমাদেরকে শেখানো হবে, আর ওভারঅল তো একটা তো ওভারঅল আইডিয়া তো তোমাদেরকে দিতেই হবে। আজকে আমি ক্লাস করাচ্ছি এক্ষুনি গ্রামার, দেখে নাও কিভাবে পড়াই। টপিক গুলো, টপিক গুলো বলে দিচ্ছি, হ্যাঁ এটা আগেও বলেছি, আবারও বলছি। আগের যে দুটো ডেমো ক্লাস হয়েছিল সেখানে কিন্তু মোটামুটি থরলি টিচাররা পড়িয়েছিলেন, যদিও একটু তাড়াহুড়ো করে পড়িয়েছিলেন, যেহেতু অনেক বড় পোয়েম শেষ করতে হবে, ওইটার একটু স্পিডটা কমবে, সেটা আমরা আলোচনা করে নিয়েছি। কিন্তু ড্রামাগুলোর ক্ষেত্রে ধরে ধরে পড়ানো কোনোভাবেই পসিবল না। আমাকে যদি 8 মাস সময় দাও তাহলে পসিবল। ড্রামার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক একটা অ্যাক্টের মূল বিষয়বস্তু এবং সামারি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, এবং ওই ড্রামার সব থেকে মেইন মেইন ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেটা তোমাকে পড়ানো হবে। তার সঙ্গে যে যে অংশগুলো ইম্পর্টেন্ট লাইন, সেগুলো মার্ক করে সেগুলো এক্সপ্লেনেশন করে দেওয়া হবে, এবং তারপর তোমাকে মক টেস্ট নিয়ে নেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপর আমরা আমাদের গুরুত্ব দেওয়া ছাড়া এত কম সময় অন্য কোনো উপায় আমাদের হাতে নেই। বলো। হুম। এই বিষয়ে এখনো খোলসা করে কিছু পর্ষদ বলেনি। প্রথমত, যদি যদি দেখা যায় যে, বলে দিচ্ছি, যদি দেখা যায় যে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপরে স্কুল লিখে দিলেই নম্বর পাবে, তাহলে ভুয়ো ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবাই জোগাড় করে ফেলবে, তোমরাও জোগাড় করে ফেলবে, আমি জানি। বাজারে কিনতে পাওয়া যাবে। কিন্তু ওখানে অ্যাকচুয়ালি ওটা যারা মেনশন করতে চেয়েছিল, সেটা হচ্ছে সরকার এর আগে বেশ কিছু কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুট করেছিল, যেটা পর্ষদের অনুমোদিত। অর্থাৎ রিক্রুটমেন্ট স্কুলের ম্যানেজমেন্ট কমিটি করার পরেও তাদের নামটা পর্ষদে চলে গেছিল, এবং তাদের মায়নাটাও যেরকম ভাবে পার্মানেন্ট টিচারের হয় সেরকমই একটা ব্যবস্থা করেছিল কিছু সময়ের টিচারের জন্য। তাদের যদি দেয় তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স বের করতে পারবে না, তারাই সুযোগটা পাবে। আর যদি এমনি নর্মাল বলে যে স্কুল থেকে লিখিয়ে নিলে হবে, তাহলে তো অন্য গল্প চলে আসবে। এবার সেটা কি আসবে, আদৌ এক্সপিরিয়েন্সটা উঠে যাবে কিনা, সেটা একটুখানি মানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় এখন নেই। এবার আমি বলবো যে, বলো। না, এখানে আমরা পেমেন্ট যেহেতু একেবারে কম নিচ্ছি, তো এখানে তিনবারের কোনো জায়গাই নেই আমাদের ক্ষেত্রে। আমরা অনেক হিসাব ফিসাব করেই নিয়েছি, আর তুমি বাজারে যতজন পড়ায় একটু খোঁজ খবর নাও, আমার মনে হয় না এত কমে পড়ায়, এখানে অন্য কোনো উপায় আমাদের হাতে নেই।
বুঝতে পেরেছি সেটা। আপাতত তুমি প্রথম যে পেমেন্ট আছে সেটা করে অ্যাডমিশন নিয়ে ক্লাস করো, তারপরে যদি এদিক ওদিক 2-4 দিন করা যায় সেটা অন্য বিষয়, সেটা নিয়ে অতটা চাপ নেই তোমার। ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা একটু পড়ার মধ্যে চলে আসি। যারা অ্যাডমিশন নেবে 2 দিন মাত্র সময় পাবে, কালকে পরশু, 2 দিনের মধ্যে আমাকে পেড করে আমার গ্রুপে চলে আসতে হবে। 15 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেব, তাতে আমাদের যে কজন স্টুডেন্টই হোক আমরা তাদেরকে নিয়ে কিন্তু ক্লাস করাবো। কাজে 2 দিনের মধ্যেই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। বলো, বলো। হুম, 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 হুম। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যাবে তো, অ্যাডজাস্ট তো হয়েই যাচ্ছে। তুমি তো এখন দিচ্ছ 2000 টাকা, তোমার তো টাকা ডিউ থাকছে, 1 মাস সময় পাচ্ছ তুমি। আশা করি 1 মাসের মধ্যে পুরো বিষয়টা খোলসা হয়ে যাবে, এত 3-4 দিন পরেই জানতে পারবে পরীক্ষা দিতে পারবে কি পারবে না। ঠিক আছে, ওকে, ওকে। হুম, বলো, 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 শুনতে পাচ্ছি। হুম, হুম, বলো। হুম, হুম, হুম। মক টেস্টার ক্ষেত্রে আলাদা কোনো টাইম তোমাদের ক্ষেত্রে ওইভাবে বেঁধে দেব না। আমি অবশ্যই সপ্তাহে দুটো ডেট ঠিক করবো, একটা একটা স্যাটারডে থাকবে যেহেতু ছুটি থাকে, আর একটা অন্য কোনো ডেট দেবো। বাট এটা খুব ভেরি ফ্লেক্সিবল। এটা ফ্লেক্সিবল হচ্ছে তুমি তোমার মতো করে পরীক্ষা দিতে পারবে। আমরা তোমাকে কোশ্চেন প্রোভাইড করব, ওএমআর শিট দেব, আনসার প্রোভাইড করব। কিছু পরীক্ষা অনলাইনে নেব, যেমন আগের দিন নিয়েছিলাম ওই গ্রামারের পরীক্ষাটুকু, ওরকম ইনস্ট্যান্ট তুমি নম্বর দেখতে পাবে। এবং আগের দিনের পরীক্ষায় তুমি সঠিক উত্তর দেখতে পাওনি, কারণ আমরা উত্তরের অপশনটা অফ করে রেখেছিলাম। নেক্সট পরীক্ষার ক্ষেত্রে তুমি সঠিক উত্তরটাও দেখতে পাবে, ওই অপশনটা আমরা এনেবল করে দেব। তাহলে কি হলো, যে কিছু পরীক্ষা তুমি তোমার মতো দিতে পারবে, আর কিছু পরীক্ষা তোমাকে আমরা মানে অনলাইন ক্লাসে থাকবো তখন ইনস্ট্যান্ট তোমাকে দিতে হবে, 1 ঘন্টা সময় ব্যয় করে। তো সেটা সম্পূর্ণ আলাদা ডেট থাকবে। হুম, 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 হুম। সব পাবে, প্রশ্নও পাবে, আনসারও পাবে। হুম, হ্যাঁ, মক টেস্ট নিচ্ছি। হ্যাঁ, নিচ্ছেন, এবং আমি আরেকটি ক্লাস তোমাদেরকে নিচ্ছি আরেকদিন রাতে, সেটা আমি রুটিন করে জানিয়ে দিচ্ছি। এবং আরেকটি বিষয় বলি, আমাদের এই পুরো বিষয়টা একটা প্রি শিডিউলড, মানে হলো আমি একটি রুটিন তোমাদেরকে প্রোভাইড করব। সেদিন কখন কোন টিচার পড়াবে, কোন টপিক পড়াবে, সব সেখানে লেখা থাকবে। এবং তোমরা অ্যাডমিশনের আগেই সেটা পেয়ে যাবে, বা অ্যাডমিশন নাও, আমি দিয়ে দিচ্ছি রুটিন তোমাদেরকে। অর্থাৎ আমরা একটা শিডিউল মেনটেন করে পড়াবো, যা ইচ্ছা তাই পড়াবো না। এবং যা ইচ্ছা তাই তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই সমস্ত করার মানে আমরা করি না কখনো। তাহলে সেই জায়গা থেকে আমরা একটা রুটিন মেনটেন করব, তোমাদেরকেও সেটা মেনটেন করে ক্লাস করতে হবে। বলো, বলো, বলো। পড়াবো, আর 2 মিনিট সময় দিচ্ছে, তা পড়াও, বলো। শোনা যাচ্ছে না তোমার কথা, কিচ্ছু শোনা যাচ্ছে না। 9, 10, 11, 12 3,999 টাকা 3 মাসের জন্য। দুটো মিলিয়ে টোটাল ফিসটা ওটা। ঠিক আছে, ওকে, চলো। হুম। আসি পড়ানোর বিষয়। আজকের যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল, প্রিপজিশন। এই প্রিপজিশন এখানে কজন স্টুডেন্ট আছো যারা টেটের ক্লাস আমার কাছে করেছো? একটু জাস্ট 1 মিনিটে হাত হ্যান্ড রেজ করো। টেটের ক্লাস করেছিলাম, কেউ আছো এখানে? আছো, বেশ অনেকজনই আছো, 3-4 জন আছো। ঠিক আছে, টেটের সময়ও ক্লাস করানো হয়েছিল গ্রামারের, সেই জন্য জেনে নিলাম, বাকিরা নতুন। ঠিক আছে, ওকে, চলো। গ্রামারটা কিভাবে পড়ানো হবে একটুখানি দেখে নাও, জাস্ট 2 মিনিটে। আমরা ছোটই ক্লাস করব, প্রিপোজিশনে অনেক বড় একটা টপিক, এত বড় টপিক তো শেষ করা সম্ভব নয়। আমি জাস্ট একটা তোমাদেরকে ডেমো হিসাবে একটা ধারণা দিচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে, এই প্রিপোজিশনের একটা 22
বা 24 পাতার একটা নোট আমাদের আছে, যদিও এই নোটটা কিন্তু গ্রামার বইয়েরই অংশ। ফলে দেখা যাচ্ছে যে তোমরা গ্রামার বই থেকেও যদি সঠিকভাবে পড়াশোনা করো, তাহলে তো প্রিপোজিশন বলো বা গ্রামারের তো নোট ওই অর্থে ব্যবহার হয়ে লাভ নেই। তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে নোটটা পেলে আমরা উপকৃত হব, তাহলে ক্লাসের শেষে প্র্যাকটিস সেট আমি একটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটা নোটও তোমাদেরকে প্রোভাইড করব। সেটা আমরা একটু ক্লাস করে নিই, তারপরে আমরা না হয় সেই নোট নিয়েও আলোচনা করব। ঠিক আছে? নোটটা কি দিলে সুবিধা হয়? একটু রেসপন্স করো। চলো, ঠিক আছে, নোটটা দেখিয়েও দেবো, একটু পরে দিয়েও দেবো। আমি একটু ক্লাস করিনি তারপর। তাহলে সবার প্রথম আমাদের আজকের টপিক যেহেতু প্রিপোজিশন, আমি একেবারে বাচ্চাদের মতো করে শুরু করছি। ঠিক আছে? কোনো একদম এসএলএসটি ক্লাস বলে বিশাল ডিফিকাল্ট জিনিস থেকে শুরু করবো এটা করছি না, কারণ এখানে বিভিন্ন টাইপের স্টুডেন্ট আছে, তো সেই কারণে। তো আমাদের এই প্রিপোজিশন যে টপিকটা রয়েছে, সর্বপ্রথম দেখো এই প্রিপোজিশন শব্দটাকে যদি আমি একটু ভাঙি বা যদি এটাকে সিলেবেলের মতো করে উচ্চারণ করি, তাহলে দুটো সিলেবেল এখানে পাচ্ছি, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। তাহলে এই প্রিপোজিশন শব্দটাকে যদি একটু বাংলায় আমি কনভার্ট করি, তাহলে হবে প্রি মানে হচ্ছে কি আগে, আর পজিশন মানে হচ্ছে কি স্থান, অর্থাৎ আগে যার স্থান। এখন সঙ্গে সঙ্গে এখানে দুটো প্রশ্ন আমার কাছে আসতে পারে, যে স্যার আগে মানে কার আগে, এইটার প্রশ্ন আসবে। তাহলে এখন এই আগে বলতে আমরা সাধারণত গ্রামাটিক্যাল মানে যদি আমরা অক্সফোর্ডের গ্রামার ধরি, তাহলে দেখতে পাবো যে এই আগে বলতে তিনটে বিষয়ের আগের কথা বলা হয়েছে মূলত। কি কি বিষয়ের আগের কথা বলা হয়েছে তাহলে একটুখানি দেখি। একটা হচ্ছে গিয়ে আগে বলতে নাউনের আগের কথা বলা হয়েছে, অর্থাৎ যে ওয়ার্ড নাউনের আগে বসবে। 2 নম্বর বলা হয়েছে যে যদি কোনো প্রোনাউনের আগে বসে কোনো শব্দ, আর আরেকটি হচ্ছে গিয়ে নাউন ইকুইভ্যালেন্ট যদি কোনো শব্দের আগে বসে। অর্থাৎ এই তিনটে বিষয়ের কথা বলা হয়েছে যে প্রিপোজিশন হওয়ার শর্ত। তাহলে আমি আরেকটু ভাবে বিশ্লেষণ করি। প্রিপোজিশন মানে হচ্ছে গিয়ে আগে যার স্থান। এবার আগে যার স্থান বলতে কার কার আগে? আমরা ধরে নেব যে নাউনের আগে। আমরা ধরে নেব যে নাউন। লেখাগুলো কি ছোট দেখছো? একটু রেসপন্স করো তো, এই জন্য একটু থেমে গেছিলাম। লেখাগুলো কি দেখতে পাচ্ছো? বেশ, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে নাউনের আগে, একটা হচ্ছে গিয়ে প্রোনাউনের আগে, এবং আরেকটা বলেছি আমি নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে। এবার নাউন ইকুইভ্যালেন্ট কি জিনিস ইত্যাদি আমরা একটু আস্তে আস্তে ব্যাখ্যা করব। তাহলে আমি বললাম যে যে শব্দ নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে বসবে এবং বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে, তাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে প্রিপোজিশন। আমি বাচ্চাদের মতো করে একটা এক্সাম্পল সবার আগে দিই। ধরো আমি বললাম, আমি একটা সেন্টেন্স লিখছি যে দিস বুক ইজ অন দা টেবিল। একটা বাচ্চাদের সেন্টেন্স লিখলাম যাতে সহজ হয় তোমাদের বোঝার ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমরা জানি এখানে এই অন শব্দটা কি, একটা প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনটা কার আগে বসছে? দা টেবিলের আগে বসছে, কারণ টেবিলটা হচ্ছে একটা নাউন। আর কি করেছে মূলত, এই অন শব্দটা বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে, যেমন দিস বুক, এই যে বইয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। কি সম্পর্ক তৈরি করেছে? যে আমরা বুঝতে পারছি যে এই বইটা আসলে কোথায় রয়েছে? টেবিলের উপরে রয়েছে। তাহলে আসলে প্রিপোজিশন কি কাজ করছে? যে প্রিপোজিশন নাউনের আগে বসছে এবং বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছে। আমরা এটুকু আশা করি বুঝতে পেরে গেছি। এইবার তাহলে প্রথম যে এক্সাম্পলটা আমি এখানে দিলাম যে দিস বুক ইজ অন দ্য টেবল, তাহলে এটা মূলত প্রিপোজিশন কোথায় বসেছে? নাউনের আগে বসেছে। তাহলে এটা হচ্ছে নাউন ওরিয়েন্টেড একটা এক্সাম্পল। এগুলো খুবই সহজ, বেসিক বোঝাচ্ছি তার জন্য সহজ মনে হবে, এরপরে কঠিনের দিকে আস্তে আস্তে যাব। এরপরে আসছে, ধরো আমি আরেকটা শব্দ তোমাদের জন্য লিখছি। ধরো লিখলাম হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম। তুমি তার সম্পর্কে কি ভাবছো? তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, দেখো এখানে হিম যে শব্দটা আছে এটা অবশ্যই একটা প্রোনাউন। এটা সবাই জানো নাউনের পরিবর্তে বসেছে, কারণ হিম তার একটা নির্দিষ্ট নাম আছে। এর আগে ঠিক বসছে কি? বসছে অফ বসছে। তাহলে এই অফটা কি? অবশ্যই একটা একটা প্রিপোজিশন। অর্থাৎ এক্ষেত্রে প্রিপোজিশন
কার আগে বসলো? অবশ্যই একটা প্রোনাউনের আগে বসছে। তাহলে একটু আগে আমি সংজ্ঞা দিতে গিয়ে বা ডেফিনেশনে বলেছিলাম যে যে শব্দ নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে বসে এবং বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপোজিশন বলছি। আমি আশা করি প্রমাণ করতে পারছি তোমাদেরকে এটা বলে। এইবার আমরা চলে আসছি পরের, এবং এটা বেশ ইম্পর্টেন্ট যে অংশটা এবার আমি তোমাদেরকে সাথে শেয়ার করব বা বলবো। এইবার আমাকে পরের ডেফিনেশনে বলছে যে ডেফিনেশন অন্যভাবে বলছে যে নাউন প্রোনাউনের সঙ্গে সঙ্গে নাউন ইকুইভ্যালেন্ট কিছু শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগেও কিন্তু এই প্রিপোজিশনটা বসে। আমি দেখো একটা এক্সাম্পল সবার আগে লিখি, কারণ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালে বেশি ভালো বুঝতে পারবে। এক্সাম্পল দিয়ে বোঝানোর যে পদ্ধতি নিয়ম পড়ানো তাকে কি বলে? একজনকে বলে ফেলো। আগে এক্সাম্পল পরে ডেফিনেশন, কি বলে? এই ধরনের পড়ানোর পদ্ধতিকে কি বলে? কে বলতে পারবে? আদৌ শুনতে পাচ্ছ কি? একটু রেসপন্স করো। আচ্ছা বেশ, ঠিক আছে। ইন্ডাকটিভ মেথড, ঠিক আছে। দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, শি ইজ স্কিলড ইন সুইমিং, অর্থাৎ সে সাঁতারে দক্ষ। এখন এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু অন্য আরেকটি পরীক্ষার মানে অন্য একটি এক্সাম্পল, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এইটা কিন্তু আগের দিন গ্রামারের পরীক্ষাতে দিয়েছিলাম এই প্রশ্ন। এখানে দেওয়া আছে যে শি ইজ স্কিলড ইন সুইমিং, সে কি আছে? সুইমিং এ দক্ষ। এই যে সুইমিং শব্দটা আছে, এই সুইমিং শব্দটা এই সেন্টেন্সের ক্ষেত্রে কোন পার্টস অফ স্পিচ একটু বলো তো? এই সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ? পার্টিসিপল না অন্য কিছু? বলো, কে বলবে? একটু ব্যাখ্যা করে বলতে হবে। হ্যাঁ, সুইমিংটা এই সেন্টেন্সের ক্ষেত্রে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে একটু বলো, রেসপন্স করতে হবে। রেসপন্স করা ছাড়া কিন্তু ক্লাস হয় না। নাউন, হ্যাঁ। তারপরে আর আর কেউ? ভার ভার্বাল নাউন, একজন বলছে জেরান্ট। হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে এই ক্ষেত্রে এই যে সুইমিং শব্দটা দেখো, সুইমিং কিন্তু আসলে একটা ভার্ব। এই ভার্বটা এই সেন্টেন্সের ক্ষেত্রে নাউনের মতো আচরণ করছে। তাহলে প্রশ্ন আসে যে যে সমস্ত ভার্ব কোন সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে, একজন বলল যে ভার্বাল নাউন, একে আমরা অন্য একটা টার্ম হিসেবে ব্যবহার করি ইংরেজি গ্রামারে, তাকে আমরা বলি জেরান্ট। তাহলে এই সেন্টেন্সে কিন্তু সুইমিং শব্দটা একটা জেরান্ট, কিন্তু ইটসেলফ এটা একটা নাউন ইকুইভ্যালেন্ট শব্দ। তার কারণ এটা একটা নাউন এবং নাউনের মতোই এখানে কাজ করছে, নাউনের মতো কাজ করছে, বাট এটা কিন্তু নাউন নয়, ভার্ব। ভার্ব কিন্তু এই সেন্টেন্সে নাউনের মতো কাজ করছে। তাহলে আমরা ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলাম যে যে সমস্ত শব্দ নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসে এবং অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে এই যে সুইমিংটা একটা নাউন ইকুইভ্যালেন্ট শব্দ এবং তার আগে বসছে ইন, তাহলে এই ইনটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা যদি ডেফিনিশনটাকে একটু বিশ্লেষণ করি, কার ডেফিনেশন? প্রিপোজিশনের ডেফিনেশন। সেখানে আমরা বলেছিলাম যে যে সমস্ত শব্দ নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে বসে এবং বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রিপোজিশনস। তাহলে আমি আশা করি তোমাদেরকে এই এক্সাম্পলের মাধ্যমে সেটা প্রমাণ করতে পারলাম। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, তাড়াতাড়ি বলো, অনেকটা বড় টপিক, একটু ভালো করে বোঝাতে হবে, বলো। কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? পড়া বুঝতে পারছো? না মনে হচ্ছে বাচ্চাদের মতো পড়াচ্ছে, একটু ডিফিকাল্টে যাব? বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, আর একটু কথা বলতে হবে। হ্যাঁ, ইন্টারেক্টিভ সেশন কিন্তু কথা বলতে হবে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে, চুপচাপ থাকলে পড়ানো যায় না। নেক্সট। আমরা যদি এবার এখানে বাদ বাকিটা আমরা সবাই জানি, কি জানি যে ইন, অন, এট, উইদিন, এরকম হাজারো নাউন, হাজারো প্রিপোজিশনস আছে এবং এগুলো তোমরা জানো এবং এগুলোর ইউজ প্রত্যেকটা গ্রামার বইতেই লেখা থাকে। ছোট জায়গায় বলতে অ্যাট বোঝাবে, বড় জায়গায় বলতে ইন বোঝাবে, এগুলো তোমরা জানো। আমি এগুলো নিয়ে একবারও বকবক করবো না। তার কারণ হচ্ছে কি এই বিষয়গুলো খুবই বাচ্চাদের, এগুলো তোমরা বই পড়ে নেবে তাহলেই হবে, ঠিক আছে? এইবার কারণ তোমরা এসএলএসটি পরীক্ষাতে চলেছো, এগুলো এখানে বলার জায়গাই নয়। এবার আমি একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এবার আমরা এই প্রিপোজিশনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি।
মূলত কিছু কিছু গ্রামার বইতে, রেন অ্যান্ড মার্টিনের গ্রামার বইতে 6 ভাগে এই প্রিপোজিশনকে ভাগ করার কথা বলা আছে। এখন এই প্রিপোজিশনকে যদি 6 ভাগে ভাগ করি, কেন ভাগটা করছি তার কারণ এই ভাগটা জানলে তুমি অনেকগুলো ইউজ জানতে পেরে যাবে, প্রিপোজিশনের ইউজ জানতে পারবে। তার থেকেও বড় কথা, এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে আরেকটি প্রশ্নের সমাধান তুমি করতে পারবে। কি প্রশ্নের সমাধান? কালকেও গ্রামারে আমি দিয়েছিলাম। কিরকম? একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে বলা থাকবে যে সুইমিংটা কোন শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে, কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে বলা থাকবে যে এখানে এখানে এই প্রিপোজিশনটা কোন ধরনের প্রিপোজিশন। এসএলএসটিতে এই ধরনের প্রশ্নই করে। সেখানে পাতি, তুমি ইন বসাও, অ্যাড বসাও, এই জাতীয় প্রশ্ন খুবই কম করে, নগণ্য। কিন্তু প্রশ্নটা করা হয় কোনো একটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই সেন্টেন্সে কোনো একটা প্রিপোজিশন দেওয়া থাকবে, তারপরে বলবে যে এখানে এই সেন্টেন্সে এই প্রিপোজিশনটা কোন ধরনের প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, উত্তর দাও। নিচে 4টে অপশন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। তাই সেই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে এই প্রিপোজিশনের ভাগটা জানতে হবে, নাহলে তুমি সেই ধরনের প্রশ্নের উত্তর পারবে না। তাহলে আমরা যদি প্রিপোজিশনকে ভাগ করি, তাহলে সবার প্রথমে একটা ভাগ আসবে প্রিপোজিশনের, তাকে আমরা বলি সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন, এই সিম্পল প্রিপোজিশনটা মূলত কি রকম? যে সমস্ত প্রিপোজিশন একটা সিলেবল দিয়ে ইউজ হয়, বা যেগুলো আমরা সচরাচর সবসময় ব্যবহার করি, যেমন ইন, এট, অন, এগুলোর প্রত্যেকটাই সিম্পল প্রিপোজিশন। সিম্পল কেন সেটা পরের ডেফিনিশন আসলেই বুঝতে পারবে যে এটা সিম্পল কেন। দ্বিতীয় যে প্রিপোজিশনে আসি আমরা, তাকে আমরা বলি ডবল প্রিপোজিশন। ডবল প্রিপোজিশন কেন ডবল সেটা এক্ষুনি বুঝতে পারবে আমি যদি বলি। তাহলে যে কিছু কিছু প্রিপোজিশন রয়েছে, যে প্রিপোজিশনটা মূলত দুটো প্রিপোজিশনের সমষ্টি, অর্থাৎ দুটো প্রিপোজিশনকে একসঙ্গে যুক্ত করে তৈরি হয়েছে। কিরকম? উপরে যেরকম ধরো ইন, অন, এট এরকম ভাবে লিখেছি, এরকম ভাবে উপরে আমি আরো অনেক অনেক প্রিপোজিশন লিখতে পারি, যেমন উইথ লিখতে পারি। এবার নিচের ক্ষেত্রে ডবল প্রিপোজিশনে যদি ধরো আমি এরকম ভাবে একটা প্রিপোজিশন লিখি, প্রথমে লিখি উইথ আর তার সঙ্গে একই সঙ্গে মিলিয়ে লিখি ইন, তাহলে একটা নতুন প্রিপোজিশন তৈরি হচ্ছে না, উইদিন। অথবা লিখলাম উইথ, তার সঙ্গে একটা যুক্ত করে দিলাম আউট, তাহলে একটা নতুন প্রিপোজিশন হচ্ছে না, উইদাউট। অথবা লিখলাম অন, তার সঙ্গে লিখলাম টু, অন টু, তাহলে তো নতুন প্রিপোজিশন তৈরি হচ্ছে। এগুলো প্রত্যেকটাই নতুন ধরনের প্রিপোজিশন তৈরি হচ্ছে, তার কারণ দুটো সিম্পল প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে যখন যখন নতুন ধরনের আরেকটি প্রিপোজিশন তৈরি হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে ডবল প্রিপোজিশন। এটা জাস্ট একটা কনসেপ্টটা রাখো, তোমাদের এসএলএসটি পরীক্ষা জিজ্ঞেস করবে না নিশ্চয়ই যে ডবল প্রিপোজিশন কি, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে এটা আমি বলছি। 3 নম্বরে যে প্রিপোজিশনটা আসবে সেটা হচ্ছে কি কম্পাউন্ড প্রিপোজিশন। এখান থেকে একটু ভালো করে বুঝে নাও। কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড শব্দের অর্থ কি একটু বলো? যৌগিক। এবার যৌগিক, যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থের ধর্ম কি, মানে যৌগিক পদার্থের ধর্ম কি যদি একটু বলো। যৌগিক পদার্থ কি করে? এটা পড়ে এসছো ক্লাস 9-10-এ। যুক্ত করে, আর নতুন ধরনের একটা পদার্থ তৈরি হতে পারে, অর্থাৎ দুটো প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হবে কিন্তু তারপরে নতুন প্রিপোজিশন তৈরি হবে। উপরে দেখো উইথ এবং ইন দুটো প্রিপোজিশন যুক্ত হয়েছে, কিন্তু দুটো প্রিপোজিশন মিক্সিং হয়নি, ওই দিন দুটোই আলাদা আলাদাই আছে, এবং দুটোর যে স্বমহিমা ধর্ম সেটা অনেকটা বজায় আছে। কিন্তু যদি নতুন ধরনের একটা প্রিপোজিশন আমি লিখি, ধর আমি লিখলাম বিসাইড, বিএসআইডি, এই প্রিপোজিশনের মধ্যে দুটো প্রিপোজিশন যুক্ত আছে। কি কি আছে? একটা প্রিপোজিশন হচ্ছে বাই, আর একটা আছে হচ্ছে সাইড, বাই সাইড। এই দুটো একসঙ্গে মিক্সড হয়ে তৈরি হয়ে গেছে বিসাইড। বিসাইড মানে পাশে। আবার ধরো, কিন্তু বিসাইড শব্দটা চট করে দেখে আমরা, যদি না তুমি জানো, ধরতে পারবে না যে দুটো প্রিপোজিশন মিক্সিং হয়ে এই প্রিপোজিশনটা তৈরি হয়েছে। ধরো আমরা লিখলাম অ্যাক্রস, বলো তো এই প্রিপোজিশনটা কোন দুটো প্রিপোজিশনের মিক্সিং এ তৈরি হয়েছে অ্যাক্রস? কে বলতে পারবে? কোন দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যাক্রস, বলতে পারবে কেউ? হ্যাঁ, অফ আর টু, তাহলে ক্রসটা কোথা থেকে আসলো? অন ক্রস, ভেরি গুড। অন একটা রয়েছে আর একটা হচ্ছে ক্রস, সিআরও ডবল এস। অন ক্রস কেন, এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে। অ্যাক্রস শব্দটা সাধারণত নদীর উপরে যে ব্রিজ ট্রিজ থাকে সেটার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে।
দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, এরকম দুটো দিককে মিক্সিং করে, মানে দুটো দিককে বজায় রাখে, সেই অন ক্রস, তার মানে উপর থেকে যেটা ক্রস করে চলে গেছে এই অর্থে ব্যবহৃত হয়, তার জন্য অন ক্রস। এবার এই অন ক্রস দুটো প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো অ্যাক্রস। এরকম আরো অনেক অনেক প্রিপোজিশন আছে, যে প্রিপোজিশন একসঙ্গে মিক্সিং হয়ে, দুটো প্রিপোজিশন একসঙ্গে মিক্সড হয়ে একটা নতুন ধরনের প্রিপোজিশন তৈরি করে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি কম্পাউন্ড প্রিপোজিশন। এরবার যেটা বলবো আমি, এটা কালকের পরীক্ষাতে আমি দিয়েছিলাম, একটা প্রশ্ন ছিল। এবার আসছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন, এই ফ্রেজ প্রিপোজিশন জানতে গেলে সবার আগে ফ্রেজ কি সেটা একটু জানতে হবে বা বলতে হবে আমাকে। জানো এখানে সবাই, ফ্রেজ কাকে বলে একটু বলো, তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলতে হবে ফ্রেজ কাকে বলে। আগে যখন এসএসসি পরীক্ষা হতো তখন এই ধরনের প্রশ্ন আসতো, হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ জেরান, দু লাইনে উত্তর লিখতে হতো। আজ ফাইনাইট ভার্ব থাকে না, কার মধ্যে থাকে না? ঠিকই বলেছো, একটা বৈশিষ্ট্য বলেছো, ফাইনাইট ভার্ব থাকে না কার মধ্যে? হ্যাঁ, ভেরি গুড, ভালোই বলেছো, কিন্তু ফ্রেজটা কি, মানে ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, এটা ওয়ান অফ দ্য ফিচার্স বলছো ফ্রেজের, বাট ফ্রেজটা কাকে বলে, হোয়াট ইজ ফ্রেজ সেটা বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। তাহলে আ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং হ্যাভিং মিনিং, স্পেসিফিক মিনিং, আ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং স্পেসিফিক মিনিং বাট দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব। একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে কিন্তু কোনো, তার মধ্যে স্পেসিফিক মিনিং থাকবে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, একদম এইটুকুনি, এইটুকুনি হচ্ছে গিয়ে সংজ্ঞা। এবার আমি একটা সেন্টেন্স লিখছি, ধরো লিখলাম, প্লিজ গিভ মি এ পেন্সিল, প্লিজ গিভ মি এ পেন্সিল instead of a pen। এটার মানে তো জানো যে আমাকে একটা পেন্সিল দাও পেনের বদলে। এবার এই সেন্টেন্সটার মধ্যে একটু খুব ভালো করে লক্ষ্য করো যে এখানে কয়েকটা শব্দ আছে, যে শব্দটা একসঙ্গে যুক্ত হয়ে কি করেছে, একটাই মানে তৈরি করেছে, সেটা হচ্ছে ইনস্টিড অফ, মানে এর পরিবর্তে। এটুকু তোমরা প্রত্যেকে জানো যেটার মানে হচ্ছে এর পরিবর্তে, প্লিজ গিভ মি এ পেন্সিল ইনস্টেড অফ এ পেন, পেনের পরিবর্তে একটা পেন্সিল দাও। এখন আমাকে একটা কথা বলো যে এই সেন্টেন্সটার মধ্যে প্রিপোজিশন কোনটা, একটু বলো দেখি। এই ইনস্টেড অফ, এখানে যদি কেউ বলে যে অফটা প্রিপোজিশন, একদমই না, কারণ ইনস্টেড অফ একটা গ্রুপ অফ ওয়ার্ড এবং যেটা ফ্রেজ, কিন্তু ইটসেলফ ইন দিস সেন্টেন্স এই ফ্রেজটা প্রিপোজিশনের মতোই কাজ করছে। এখানে ইনস্টেড অফটাই প্রিপোজিশন এই সেন্টেন্সটার জন্য, স্পেসিফিক এই সেন্টেন্সের জন্য ইনস্টেড অফ প্রিপোজিশন। তাহলে যেহেতু একটা ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করছে এই সেন্টেন্সে, তাই আমরা একে কি বলবো, কি নাম বলবো, ফ্রেজ প্রিপোজিশন। এইটুকু অব্দি মাথায় ঢুকছে? একটু রেসপন্স করো, ঢুকলে তাহলে পরেরটা এগোবো। মাথায় ঢুকছে, বোঝাতে পারছি না? মনে হচ্ছে যে স্যার একদম বাচ্চাদের মতো করে পড়াচ্ছে, কি হচ্ছে বলো? গ্রামার একটু ধরেই পড়াতে হবে, নাহলে হবে না। আচ্ছা, মাথায় ঢুকছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটা, একটা হচ্ছে কি পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, এইবার এখানে পার্টিসিপলটা তো অন্য একটা টার্ম ইংলিশের, জানো তো পার্টিসিপল কাকে বলে, হোয়াট ইজ পার্টিসিপল, এগুলো আসতো পরীক্ষা আগে, এসএসসি তে এই ধরনের প্রশ্নই আসতো। ফ্রেজ কি, পার্টিসিপল কি, জেরান কি, পার্টিসিপল কি, আগে বলো পার্টিসিপল কাকে বলে, তারপরে পড়াবো। পার্টিসিপলটা কি, কেউ একজন বলো। হুম, ভেরি গুড। এবং এটার ফরমেশনটা কি আছে, আইএনজি ফরমেশন, ভার্ব প্লাস আইএনজি, তাই তো, যদি প্রেজেন্ট পার্টিসিপল ধরি। হুম,
ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবার আমি একটা সেন্টেন্স লিখি। ঠিক আছে, ধরো লিখলাম কনসিডারিং দ্য প্রাইস, কনসিডারিং দ্য প্রাইস, বা কনসিডারিং দ্য কোয়ালিটি করে দিই, considering the quality, the price is not high, the price is not high, একটা সেন্টেন্স লিখলাম। এবার এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো তো যে কনসিডারিং দ্য কোয়ালিটি, দ্য প্রাইস ইজ নট হাই, এখানে কনসিডারিং কথাটা একটা পার্টিসিপল, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি যখন বলছি মিনিং যে কোয়ালিটির তুলনায় বা কোয়ালিটির উপরে প্রাইসটা খুব একটা বেশি নয়, তাহলে কনসিডারিংটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত তো হচ্ছেই, কিন্তু প্রিপোজিশনের কোন প্রিপোজিশনের মানে বহন করছে বলতো? ইন, অন, এট, এরকম কোন প্রিপোজিশনের মানে বহন করছে একটু বলো। কনসিডারিংটা ইন, অন, এট কোন প্রিপোজিশনের মানে বহন করছে? হ্যাঁ, অন, ভেরি গুড। অন দ্য কোয়ালিটি অথবা অন কোয়ালিটি, কোয়ালিটির উপরে প্রাইসটা বেশি নয়। তাহলে এখানে কি কনসিডারিংটা কোনো প্রিপোজিশন পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হলো না, এখানে এই পার্টিসিপলটা অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশনের মতোই মানে বহন করছে। তাহলে যেহেতু প্রিপোজিশনের মতো কাজ করছে, তাই এটাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলি। এই জাতীয় প্রশ্ন এসএলসি তে আসে, এরকম সেন্টেন্স তুলে দেবে এবং তখন বলবে যে কনসিডারিংটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, পার্টিসিপল, প্রিপোজিশন, ভার্ব, না অন্য কোনো একটা অপশন, জেরান, এরকম একটা অপশন দিয়ে দিল। তাহলে তোমার একটুখানি যদি নলেজ না থাকে, এগুলো যথেষ্ট ট্রিকি কোশ্চেন, মানে পরীক্ষার হলে চট করে এটা ধরে ফেলাটা এতটা সহজ বিষয় নয়, একটু যদি তোমার নলেজ না থাকে। তো এটা অবশ্যই তখন তোমার যারা যারা জানে তারা অবশ্যই সেটা প্রিপোজিশন উত্তর করবে, বেশিরভাগটাই জেরান্ড উত্তর করে দিয়ে আসবে, কারণ জানে যে অনেক সময় আইনজি যুক্ত থাকলে পার্টিসিপল না হলে জেরান্ড হয়, তো সেক্ষেত্রে কাটা খাবে। তাহলে সেই জন্য তোমাকে একটু এটা জানতে হবে, এই জাতীয় প্রশ্নই করে মানে সাধারণত। নেক্সট আমরা, হ্যাঁ বলো, বলো। হুম, অবশ্যই, বলো। সেন্টেন্সের মিনিং হিসাবে এখানে প্রত্যেকটা যা যা বললাম, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং হিসাবে কিন্তু আমরা প্রিপোজিশনকে কনসিডার করছি। কেন? কারণ প্রিপোজিশনের কাজই হচ্ছে সেন্টেন্সের অন্য অন্য ওয়ার্ডের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করা। যখনই কনসিডারিং কথাটা বলছি তখনই আমি ধরে নিচ্ছি যে কনসিডারিংটা এই সেন্টেন্সে অন্য ওয়ার্ডগুলোর সঙ্গে কি রিলেশনশিপে আছে। আমি কিন্তু বুঝে যাচ্ছি যে কনসিডারিংটা অন রিলেশনশিপে আছে কোয়ালিটির সঙ্গে, তখনই আমি কেবলমাত্র একে প্রিপোজিশন হিসেবে গণ্য করতে পারছি। তুমি যে সেন্টেন্স তখন পাবে তখন সেটার মিনিং হিসাবেই তোমাকে সেই কনসিডারেশনের জায়গাটায় আসতে হবে। বোঝা গেল? নন ফাইনিট ভার্ব একটা বলো যে কোনো, আমি একটা সেন্টেন্সের কথা বলছো তো। কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে চট করে এইভাবে এক্সাম্পল দেওয়া পসিবল হবে না, কারণ হচ্ছে যে এই কনসিডারিং শব্দটা এখানে এমন বুদ্ধিদীপ্ততার সঙ্গে ইউজ করা হয়েছে এই সেন্টেন্সে বা অন্য যে কোনো সেন্টেন্সে করা হবে, যেখানে প্রিপোজিশন হিসাবেই কাজ করবে। ঠিক আছে, তা সত্ত্বেও নন ফাইনিট ভার্বটা নন ফাইনিটই থাকবে, প্রিপোজিশন হবে না, এরকম এক্সাম্পল আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সটটা করি, তারপর না হয় দিয়ে দেবো। নন ফাইনিট ভার্ব এখানে বলো, কে পারবে নন ফাইনিট ভার্ব এক্সাম্পল দাও তো কয়েকটা। ফাইনিট ভার্ব, নট ফাইনিট, কিচ্ছু শোনা গেল না, আরেকবার বলো। সিন এ স্নেক আই র্যান, আফটার সিং হতে পারে, এরকম সেন্টেন্স আছে।
আই র্যান অ্যাওয়ে। আচ্ছা, সিইং এ স্নেক, সিইং বলছো কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে সিইংটা কোন শব্দ হিসেবে ব্যবহার হলো? অন্য অন্য টপিকে চলে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি। সিইং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। এটা যদিও কি জানি পিসি দাসের গ্রামার বইয়ে এক্সাম্পলটি আছে, সেটাই বলবো। র্যান অ্যাওয়ে। এখানে সিংটা তাহলে কোন শব্দ, কোন কি হিসেবে ব্যবহৃত হলো? কে বলবে? এটা কিন্তু ভার্ব আছে, তার সঙ্গে আইএনজি আছে, এটা কিন্তু পার্টিসিপল। ঠিক আছে, এটা পার্টিসিপল যুক্ত করে করা আছে। এবং ও যেটা বললে এক্সাম্পলটা, এটা বেসিক্যালি হচ্ছে একটা জয়নিং এর এক্সাম্পল। দুটো সেন্টেন্স থাকে এবং সেটাকে একটা সেন্টেন্সে তৈরি করতে হয়, পার্টিসিপল যুক্ত করে আমরা কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হয়। তো সেটারই এক্সাম্পল মূলত দিল। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, ঠিকই বলেছে। আমরা এটা নন ফাইনিট ভার্ব হলো কি? হ্যাঁ, কিন্তু এটা হয়নি, এটা হয়নি। ও অন্য এক্সাম্পল দিয়েছে, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরেরটা পড়াই, তারপর বলে দিচ্ছি। হ্যাঁ, করা যায়, সেটা তো সেন্টেন্সের ফরমেশন, আলাদাভাবে করা যেতেই পারে। হুম, করা যায়। পরে ঠিক আছে, আমরা পরেরটা পড়াই, তারপর দিচ্ছি তোমার এক্সাম্পল। হ্যাভিং সিন দ্য স্নেক, নন ফাইনিট। বলো। শোনে, শোনা যাচ্ছে না কথা। ও একটা এক্সাম্পল শুনতে চাইছে, ওটার এক্সাম্পল হয়, কিন্তু খুবই ডিফিকাল্ট, অতটা কঠিন ভাবে আমরা ব্যবহার করি না, সেটা চাইছে। হবে এক্সাম্পল, অসুবিধা নেই, দিয়ে দেবো আমি, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট অপশনটাই যাই, তারপর না হয় এক্সাম্পল যাব। আমরা চলে যাচ্ছি পরের এবং লাস্ট। আমাদের আগে আমরা বলেছিলাম যে 6টা ভাগে ভাগ করেছি, তো 6টার লাস্ট ভাগে আমরা যাচ্ছি। দেখো, 6 নম্বর যে এক্সাম্পল রয়েছে, লাস্ট যে প্রিপোজিশনটা আসে সেটা হচ্ছে গিয়ে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন, ডিসগাইজ, বানানটা ভুল। ডিসগাইজড প্রিপোজিশন, একই সঙ্গে লেখা পড়ানো কঠিন। ডিসগাইজ প্রিপোজিশন, ডিসগাইজ কথার মানেই তো বুঝতেই পারছো যে ডিসগাইজ মানে হচ্ছে কি ছদ্মবেশে আছে। তাহলে এই ক্ষেত্রে প্রিপোজিশন কি থাকবে? এই ক্ষেত্রে প্রিপোজিশনকে আমরা চট করে দেখতে পাবো না। এই ক্ষেত্রে প্রিপোজিশন থাকবে কিন্তু দেখতে পাবো না। এরকম একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবে। ধরো আমি লিখলাম সল্ট সেলস আর রুপি পার কিলো। সল্ট, সল্ট সেলস আর রুপি পার কিলো। এটার মানেটা জানো নিশ্চয়ই, যে লবণ 1 টাকা কিলোতে বিক্রি হচ্ছে, এরকম একটা মানে এখানে বহন করছে। এখানে কি কোনো প্রিপোজিশন আছে এই সেন্টেন্সের মধ্যে? বলো কেউ, কোনটা? কিলো, কিলোতে কোনটা রয়েছে প্রিপোজিশন? পার তো কোনো প্রিপোজিশন হয় না, পার তো কোনো প্রিপোজিশন মধ্যেই পড়ে না। সেলস এট, এট সেলস তো হয় না, সেলস তো বিক্রির কথা বলেছে, সেলস তো এখানে কোনো প্রিপোজিশনই নয়। এট, হ্যাঁ, কিন্তু মিনিং হিসেবে একটা প্রিপোজিশন এখানে আছে। আমি তো এই এটার নামই তো ডিসগাইজ প্রিপোজিশন, ডিসগাইজ মানেই তো ছদ্মবেশী। এখানে প্রিপোজিশন আছে কিন্তু দেখা যাচ্ছে না, মানে আমি সরাসরি প্রিপোজিশন এখানে লিখিনি। এবার তোমাকেই খুঁজে বের করতে হবে যেখানে কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি প্রিপোজিশনের মতো কাজ করছে, আমার তো প্রশ্নই এটা। কিলো, হ্যাঁ প্রিপোজিশনটা অনই আছে কিন্তু কিলোতে নেই। কেন, কিলোর আগে কোনো অন নেই, আর কিলো শব্দটা তো একটা নাউন বেসিক্যালি, নেই এটার মধ্যে।
আর কেউ? সেলস অন, আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েই গেল, ঝামেলা মিটে গেছে। এখানে দেখো সেলস এর পরে তার মানে এটা ইকুয়ালস টু অন আছে। এটা যদি তুমি যেটা বলেছো, যদি সেটা ঠিক হয়, ঠিক কিনা সেটা বাকিরা বিচার করে বলবে, তাহলে তো এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি অন। এখানে যদি এটা ইকুয়ালস টু অন হয় তাহলেই তো সমস্যা মিটে গেল, ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে সল্ট সেলস অন রুপি, টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ টাকাটা একটা লেনদেনের মাধ্যম, মানে টাকাটার উপরেই, মানে টাকাটার মাধ্যমেই আমরা আহ, লেনদেনটা করছি। তাহলে এখানে এটা ইকুয়ালস টু অন হিসাবে, মানে এটার যে সেন্সটা সেটা অন হিসেবে কাজ করছে। তার জন্য এটা অবশ্যই একটা প্রিপোজিশন। কিন্তু এখানে কোনো প্রিপোজিশন আদৌ নেই, মানে আমি লিখিনি, কিন্তু প্রিপোজিশনের মতো আচরণ করছে, তার জন্য এটা ডিসগাইজ প্রিপোজিশন। তো আমরা এখানে যে কটা বিষয় জানতে পারলাম আজকে, এই প্রিপোজিশনের ভাগটা তোমাকে জানতে হচ্ছে, এবং তার সঙ্গে কয়েকটা প্রিপোজিশন, এই যে ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, এগুলো থেকে, এই দুটো থেকে এসএলএসটি তে বা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। ডিসগাইজ প্রিপারেশন থেকে আহ, প্রশ্ন ওই অর্থে আমি এখনো দেখিনি, কিন্তু আসতেও পারে যে এখানে এটা কি হিসেবে ব্যবহার হয়েছে, এই জাতীয় প্রশ্ন, কঠিন প্রশ্ন আসলে এই জাতীয় প্রশ্ন আসতে পারে। এই, এবার বলো এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, ওইটাই তো প্রশ্নটা করে। আমি যে কালকে পরীক্ষা নিয়েছি, হ্যাঁ একদমই তাই, কালকে দেখবে প্রশ্নটা খুলবে, কোন 10টা প্রশ্নের মধ্যে এরকম বোধহয় একটা প্রশ্ন ছিল, যে ওরা কি করছে, একটা শব্দ মানে একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তারপরে বলছে যে এই শব্দটা পার্টিকুলারলি কি হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? অথবা এরর কারেকশন তোমাদের আছে। এই এরর কারেকশনের ক্ষেত্রে ধরো সল্ট সেলস, এখানে একটা অন্য কোনো কিছু দিয়ে দিল, উইথ রুপি পার কিলো, তারপর এখানে কোন জায়গায় এরর আছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেই সেরকম ভাবে আসতে পারে, ফলে ওই ফরমেশনটা সেন্টেন্সের তোমাকে একটুখানি মানে মাথা ঘামাতে হচ্ছে বা জানতে হচ্ছে, আর কিছু না। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? বাকিরা বুঝতে পারছো? আর এর আগে কোনোদিন আহ, আমার ক্লাস করোনি, আজকে একটুখানি ক্লাস করলে, এরকম কেউ আছো এখানে? যদি থাকো একটু রেসপন্স করো। আছো? আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে এইভাবেই আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। এবার আমি এই স্ক্রিন শেয়ারিংটা অফ করছি, আর আমরা যে নোটটা তোমাদেরকে দিয়েছি এবং মানে প্রিপোজিশনে, সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। এই স্ক্রিনটা আমি অফ করছি, অন্য একটা স্ক্রিন চালু করছি। দেখো তোমাদেরকে এইটা গ্রুপে দেওয়া হয়েছিল, এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে, সেট 1 2 3 বলে এরকম অনেকগুলো আছে। এখন বিষয়টা হচ্ছে যে প্রিপোজিশন তো তোমরা জানো, কম বেশি জানো, কিন্তু একটা ধারাবাহিক প্র্যাকটিস তোমাকে করতে হবে। তো সেই ধারাবাহিক প্র্যাকটিসের ক্ষেত্রে এটাও একদম মানে কি বলবো, বাচ্চাদের মতো করেই কঠিন জায়গায় যাওয়া হয়েছে। এখানে বেশিরভাগই প্রিপোজিশন আছে সব। এটা কম্পিটিটিভ এক্সামের, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামেরই একটা প্র্যাকটিস সেট, এটা স্পেশাল কোনো এসএলএসটির জন্য নোট নয়। তো এইটা কি করবে দেখবে, প্রত্যেকটা সেটের নিচেই 15টা করে প্রশ্ন আছে, এবং তারপরে কিন্তু এটার উত্তর দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা সেটের নিচে উত্তর দিয়ে দেওয়া আছে। দেখো এই যে 15 করে প্রশ্ন ছিল এবং 15টা করে প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া আছে। এরকম ভাবে সেট 1 2 3 বলে মোস্ট প্রবাবলি 20টা সেট এটার মধ্যে আছে, এবং আশা করব সমস্ত ধরনের প্রিপোজিশনই এখানে আছে। তো এটা কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে মোটামুটি একটা ধারণা তুমি পেলে, যদি আমি প্রিপারেশন পুরোটা কিছুই পড়াইনি, তোমরা এবার কি করবে, বই থেকে যে কোনো গ্রামার বই থেকে, পিসি দাসের গ্রামার বই নিলে বা পিকে দে সরকারের গ্রামার বই নিলে সব থেকে ভালো হয়, পিকে দে সরকারের বইতে অনেক ডিটেলসে লেখা আছে। তো সেই বই থেকে একটু
প্রিপোজিশনের টপিকটা 2 থেকে 4 বার একটু ভালো করে পড়বে, পড়ে তারপরে এইগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার এই পড়ার ক্ষেত্রে প্রিপারেশন তো কোনো কঠিন চ্যাপ্টার নয় যে তুমি এখান থেকে বুঝতে পারবে না বা অসুবিধা হবে। তো সেই জায়গা থেকে তোমাকে পড়ে প্র্যাকটিসটা করতে হবে। আমরা কি করতে পারবো, এই কম সময়ের মধ্যে তোমাকে একটা ধারণা দিতে পারবো যে এটা এই, এটা এই, এবং তার সঙ্গে সঙ্গে কিছু টপিকের মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে জানালে তোমার সুবিধা হবে, সেগুলো আমরা তোমাকে বলতে পারবো। এইটা তাহলে বাড়িতে তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। আর এই বিষয়টুকুর মধ্যে যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারো। আমি তোমাদের একটা নোটের কথা বলেছিলাম প্রিপজিশনের, ওটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো ইন দ্য মিন টাইম কোনো প্রশ্ন থাকলে করো, বাদ বাকি আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা শুনতে পাচ্ছ আমার কথা, একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, দেখো এখানে একটা প্রিপজিশনের নোট আছে। হ্যাঁ, এটা যদিও আমাদের মানে অন্যান্য পরীক্ষার, বিশেষ করে টেটের পরীক্ষার জন্য বানানো হয়েছিল। দেখতেই পাচ্ছ 2022 সালের নোট, কিন্তু চেঞ্জ তো কিছু হয় না। তাহলে এই প্রিপজিশন এখানে পুরো বাংলায় লেখা আছে। এখানে অনেকগুলো পেজ আছে, 28 খানা পেজ আছে, 28। তবে এখানে প্রিপজিশনের A to Z সবই আছে। এখানে সবই আছে, প্রিপজিশন কি, এই যে একটু আগে যা যা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমি স্ক্রিনটা শেয়ার করি। দাঁড়াও, এই জন্যই বুঝতে পারছো না কিছু। এবার দেখতে পাচ্ছ তো? আচ্ছা দেখো, এখানে এই যে প্রিপজিশনের যে নোটটা, এটা 22 সালের আমাদের। তো সেক্ষেত্রে আগে যেটা বললাম, এখানে প্রিপজিশনের সবকিছুই আছে, এভরিথিং আছে, এবং সেখানে ধরে ধরে আলোচনা করা হয়েছে, মানে বাংলায় লেখা আছে একদম। আমি যা যা পড়ালাম আজকে তোমাদের, যে ফ্রেশ প্রিপারেশন কিভাবে কি ব্যবহৃত হয়, সব এখানে এর মধ্যে সব আছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা প্রিপারেশন তো আছেই জানো, সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের A থেকে Z অব্দি পরপর লিস্ট করা আছে, যদিও যে কোনো গ্রামার বইতেই থাকে, এটা আহামরি কোনো বিষয় নয়। এগুলো তোমাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা অংশ পড়তে হবে। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি তোমাদেরকে আজকে পড়াতে পারলাম না সময়ের অভাবেই, মানে এখন আর সম্ভব হবে না, সেখানে হচ্ছে অনেক প্রিপারেশন আছে যেগুলো হচ্ছে মানে কনফিউজিং প্রিপারেশন। একই মানে থাকবে কিন্তু সেগুলোর কি হবে, পরিবর্তন ঘটবে। যেমন ধরো, আমরা যদি ধরি আপন অন, দুটো মানেই উপরে, কিন্তু কোনটা কোন সময় ব্যবহৃত হয়। অ্যাভাব, তারপরে আপন, এরকম অনেক শব্দ আছে। বিসাইডস, এরকম অনেক শব্দ আছে যেগুলোর মিনিং অ্যাকচুয়ালি সেম, মানে আপাত দৃষ্টিতে সেম বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটার মিনিং মানে এগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে। তো এইখানে বাংলায় এক্সাম্পল দিয়ে সেই সমস্ত ব্যবহারগুলো কিন্তু পরপর দিয়ে দেওয়া আছে। ফলে নোটটা পড়লে আশা করবো তোমাদের এখানে বুঝতে অসুবিধা হবে, এরকম কিছুই হবে না। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের A থেকে Z পর্যন্ত প্রত্যেকটা শব্দ এবং তার যে বাংলা মানে সেখানেও দেওয়া আছে। A থেকে Z অব্দি পড়লে তোমরা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষার সময় দিয়ে দেওয়া হয় বা দিয়ে দেবে, সেটাও তোমরা এখান থেকে জানতে পারবে। এটা কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। তাহলে এটা রয়েছে, এবং সর্বশেষে মানে এই নোটটার একেবারে শেষের দিকে গিয়ে এখানে 50টা প্র্যাকটিস সেট আছে, আবার সেই একই প্র্যাকটিস সেট, যেখানে ABCD মাল্টিপল চয়েস টাইপ, এবং এই 50টা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। কিন্তু এখানে উত্তরপত্রটা দেওয়া নেই। উত্তরপত্রটা তাহলে তোমাকে আবার আলাদাভাবে দিতে হবে, সেটা আমাদের আছে, আলাদাভাবে তোমাকে দিয়ে দিলে উত্তরপত্র তুমি পেয়ে যাবে। এবার বলো, এই নোটটা কি তোমাদের লাগবে? তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আনসারও দিয়ে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আহ, ব্যাপারটা হলো যে আহ, এগুলো প্রিন্ট আউট কিন্তু করে নিতে হবে। এগুলো যদি মনে করো যে আমি কি করব, আমি অনলাইনে দেখেই পড়ে